Namaskar Sabaike. I have received a letter from Honorable Finance Minister Sri Panjit Singh Rai, authorization to Sri Ratan Lal Nath, Honorable Minister, to represent myself in my absence as Finance Minister on the floor of the House. Sir, I do hereby give authorization to Sri Ratan Lal Nath, Honorable Minister, to represent myself in my absence as Finance Minister on the floor of the House. This is for favor of kind information and doing the needful. দেখা যাবে চলো প্রশ্নোত্তর পর্ব। আজকের কর্মসংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তালিকায় চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যদের নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যের নাম রাখলে তিনি নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ মৌখিক উত্তর প্রদান করবেন। প্রথম প্রশ্ন এনেছেন যুগ্মভাবে এনেছেন শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়, শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়, শ্রী পলদাংশু মহোদয়, শ্রী বিশ্বজিৎ কর্মী মহোদয়, চারজন। স্টার্ট 2020 স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় ও মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা, শ্রীমতী অন্তরা সরকার দেব, শ্রী পালদাংশু, শ্রী বিশ্বজিৎ কর্মী, যে কোশ্চেন এখানে লিখেছেন, প্রশ্ন 1, ছামনু বিধানসভা এলাকার অন্তর্গত মনু ব্লকের লালছড়া, কমলা সাগর এবং করমছড়া জম্পুইজলা বিধানসভা কেন্দ্রে একটি করে আধুনিক কমিউনিটি হল তৈরি করার কোন পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর, গ্রামোন্নয়ন দপ্তরের কাছে ছামনু বিধানসভা এলাকার মনু ব্লকের লালছড়াতে একটি এবং জম্পুইজলা এলাকা টাকারঝোলা বিধানসভায় একটি কমিউনিটি হল তৈরি করার প্রস্তাব রয়েছে। এই প্রস্তাবগুলো দপ্তরের বিবেচনাধীন রয়েছে। আগামী অর্থ বছরের বাজেটে সামগ্রিক কাজের অগ্রাধিকার তথা সম্ভাব্যতা যাচাই করে দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কমলাসাগর বিধানসভা কেন্দ্রে এবং করমছড়া বিধানসভা কেন্দ্রে আধুনিক কমিউনিটি হল গড় তৈরির কোন প্রস্তাব গ্রামোন্নয়ন দপ্তরের কাছে নেই। এমন কোন প্রস্তাব যদি দপ্তর পায় তাহলে একইভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্ন প্রযোজ্য নয়। প্রশ্ন 3, না থাকলে তার কারণ। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 3 নম্বর প্রশ্ন প্রযোজ্য। সাপ্লিমেন্টারি স্যার আমার না আপনি কিন্তু প্রশ্ন করতেন না। চারজন চারজনকে একটা করে দিলেই তো কতক্ষণ সময় যাবে, বলুন। Supplementary Honorable Speaker, sir. In Kotek Karamchara, there is no advanced community hall. So this is why I would like to apprise the House through you that
We have community hall in Dhalai district that is advanced, that is in Ambassa, and another we have that is in Gunakoti, that is in Kumarghat. So the distance is 50 kilometers. So in between we don't have any advanced and acute community hall. That is the reason I would like to tell the Honorable Chief Minister that it should be done very urgently, because during cultural events or any social gatherings, there is no proper community hall. That is the reason we could not arrange any big events or other social gathering. So my request to the Honorable Chief Minister to kindly look into it. Thank you. আর কেউ বলবেন সাপ্লিমেন্টারি? স্যার সাপ্লিমেন্টারি। অনারেবল স্পিকার স্যার, প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। তবুও স্যার অ্যাকচুয়ালি আমি শুধু এটা প্রস্তাবটা পেয়েছি, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবো, যথাসম্ভব এটা তাড়াতাড়ি হলেই ভালো হবে। কারণ জম্মু জেলাতে এখন যে কমিউনিটি হল আছে, এটা সব অ্যাকচুয়ালি আমাদের মন্ত্রী ট্রাইবাল মন্ত্রী মাননীয় বিকাশ দেববর্মা উনিও অনেক ভিজিটে গেছেন, কিন্তু একদম মানে কমিউনিটি হলে এখন কোন অবস্থাতেই প্রোগ্রাম করার কোনো ওখানে স্কোপই নেই। তো তার জন্য অতি সত্ত্বর এটা হলেই ভালো হবে আমাদের এরিয়ার জন্য। তো তার জন্য বলছি। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্তরাদেব সরকার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কমলাসাগর বিধানসভার কোন কমিউনিটি হল নেই। এই বিধানসভায় 20টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। প্রায় 42টি হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং জনসংখ্যা প্রায় 45,000। সাংস্কৃতিক, সামাজিক, প্রশাসনিক অনুষ্ঠান করার মতো কোনো কমিউনিটি বা টাউন হল নেই। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি উন্নত এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং উন্নত মানের একটি টাউন হল করার দাবি কমলাসাগরবাসীর দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। বিগত সরকারের অসহযোগিতার ফলে অন্তরা ম্যাডামজি, আপনি সাপ্লিমেন্টারিটা করেন, আমরা কি চাই? টাউন হল চাই নাকি কমলাসাগর? তাই তো, টাউন হল করার জন্য প্রয়োজনীয় জায়গা ও চিহ্নিত করা আছে। এমত অবস্থায় যদি একটি টাউন হল নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের বাস্তবসম্মত দাবি পূরণের লক্ষ্যে সরকারের নিকট তথা আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নিকট দাবি রাখছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধলাই জেলায় এখন অব্দি 46টি কমিউনিটি হল এখানে আছে। আমবাসাতে 12টি, গঙ্গানগরে 3টি, দুর্গাচুরিতে 9টি, সালেমাতে 4টি, রৈশাবাড়িতে 4টি, ডম্বুরনগর 6টি, মনুতে 7টি, ছামুনো 1টি। গ্রামোন্নয়ন দপ্তরের কাছে ছামুনো বিধানসভার এলাকা মনু ব্লকের লালছড়াতে কমিউনিটি হল তৈরি করার জন্য একটি প্রস্তাব এসেছে। তো 2025-26 যে অর্থ বছরে সেখানে অ্যাকশন প্ল্যানে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দপ্তরের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সেটা করে। তবে করমছড়া বিধানসভা এলাকায় কোনো কমিউনিটি হল নির্মাণ করার প্রস্তাব এখন পর্যন্ত দপ্তর পায়নি। যদি এরকম প্রস্তাব আসে নিশ্চয়ই দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। সিপাহীজলার প্রায় 49টির মতো কমিউনিটি হল আছে। তার মধ্যে চরিলামে 5টি, বক্সনগরে 7টি, জম্পুজলায় 8টি, মোহনভোগে 6টি, কাটালিয়া 8টি, বিশালগড়ে 7টি, নলছর 8টি। তবে গ্রামোন্নয়ন দপ্তর কমলাসাগর বিধানসভা কেন্দ্রের জন্য একইভাবে তেমন কোনো প্রস্তাব পাইনি। আগামী দিনে এমন কোনো প্রস্তাব পেলে দপ্তর তা বিবেচনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকায় মোট এখন পর্যন্ত প্রায় 385টি কমিউনিটি হল রয়েছে। আগামী অর্থ বছরে 7,61,00,000 টাকা ব্যয়ে ঊনকোটি জেলার পেঁচারপুরে একটি 500 সিটের টাউন হল বা কমিউনিটি হল নির্মাণের কাজ হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাছাড়া 5,000 সিট ক্যাপাসিটির একটি কনভেনশন সেন্টার আমাদের রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। পরবর্তী প্রশ্ন রয়েছেন শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোয়েশ্চন নাম্বার 24. মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোয়েশ্চন নাম্বার 24। ছামনু বিধানসভা এলাকার মনু এবং ছামনু আডি ব্লকের অন্তর্গত বিদ্যুৎ সুবিধা বঞ্চিত বিভিন্ন গ্রামগুলিতে বৈদ্যুতিকরণের পরিকল্পনা দপ্তরের আছে কিনা? ধলাই জেলার অবস্থিত ছামনু বিধানসভা এলাকার মনু এবং ছামনু আডি ব্লকের সহ রাজ্যের প্রতিটি জেলায় অবিদ্যুতায়িত পরিবার এবং বিভিন্ন পাবলিক প্লেস অন গ্রিড টিএসসিসিএল এর মাধ্যমে ভারত সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের ধরতি আবা জনজাতি উৎকর্ষ অভিযান একটা প্রকল্প এবং পিএম জন্মন ও পিএম ডিভাইন প্রকল্পে সোলার মাইক্রোগ্রিড পদ্ধতিতে ট্যাডার মাধ্যমে বিদ্যুতায়নের কাজ বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনায় আছে। থাকলে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায়? DHJGUA প্রকল্পটি রাজ্যের ডিস্ট্রিবিউশন রিফর্ম কমিটির থেকে অনুমোদন পাওয়া গেছে গত 10 ফেব্রুয়ারি 2025 তারিখে। এখন শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদন অপেক্ষা আছে। রাজ্য মন্ত্রিসভা অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়ে গেছে। মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গেলে এই প্রকল্পটির কাজ ইতিমধ্যে হাতে নেওয়া হবে। আমি আশা করছি 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে। এছাড়া পিএম জনমন ও পিএম ডিভাইন প্রকল্পে সোলার মাইক্রোগ্রিডে ট্যাডার মাধ্যমে বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ কাজ চলছে। পিএম জনমনে গৃহীত কাজের লক্ষ্যমাত্রা আগামী আগস্ট 2025 এর মধ্যে সম্পন্ন হবে এবং পিএম ডিভাইনে গৃহীত কাজের লক্ষ্যমাত্রা আগামী ডিসেম্বর 2025 এর মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যায়। না থাকলে এর কারণ কি? 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে 3 নম্বর প্রশ্নটি আসে। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী ওনার বক্তব্যের মধ্য দিয়ে এই অর্থবর্ষে আমরা যে সমস্ত গ্রামগুলো আমার ছামনু বিধানসভা এলাকার মনু এবং ছামনু আডি ব্লকের অন্তর্গত বিদ্যুৎ সুবিধা বঞ্চিত সেই সমস্ত গ্রামগুলিতে বৈদ্যুতিকরণের পরিকল্পনা আছে জেনে আমি অত্যন্ত আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে আমি ওনার জ্ঞাতার্থে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে অনেক গ্রাম এমন রয়েছে যে সমস্ত গ্রামগুলিতে বিদ্যুৎ স্বাধীনতার পর এখনো অব্দি পৌঁছায়নি, যার কারণে ওনারা এখনো আধুনিক সমাজ ব্যবস্থা থেকে আধুনিক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত। কাজে সেগুলোর দিক দিয়ে একটু যাতে নজর দিয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়। এবং কয়েকটা গ্রাম এমনই রয়েছে বৈদ্যুতিক তার সেখানে গিয়েছে কিন্তু অনেক সময় ট্রান্সফরমারের অভাবে সেখানে উপযুক্ত পর্যাপ্ত ভোল্টেজ দেওয়া যাচ্ছে না। সে সমস্ত বিষয়টাও যদি একটু নজর দেওয়া হয়, আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে এই অনুরোধটা রাখতে চাই। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার। আমার করব বিধানসভার এলাকায় বগাসতল বিসিতে এখন নতুন যেটা করব ডেলিমিটেশন হওয়ার পর, এর আগে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা ওনার মন্ত্রিত্বের কালে সে মাননীয় জিতেন চৌধুরী মহোদয়ের আন্ডারে ছিল সেই বিসি। এখনো সেই বিসিতে বর্তমানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেই। এর জন্য আমি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে আমি আবেদন রাখবো যে আগামীতে সেই বিসিতে তমাতিক লোক বিসি বগাসতল বিসিতে তমাতিক লোক পুরান গুরজলেবা এখনো বিদ্যুতের সংযোগ স্থাপন হয়নি, একটু নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে। থ্যাংক ইউ স্যার। একটা হলো অন গ্রিড আর একটা হলো মেট্রো গ্রিড। ওই দিন মাননীয় সদস্য চিত্তরঞ্জন দেববর্মা বলেছিলেন যে একটা খুঁটি পড়লে বিদ্যুতায়িত। হ্যাঁ,
এরকম ছিল। আমরা দেখেছি যে বহু জায়গায় এই যে বলছে স্বাধীনতার পরে বিদ্যুৎ যায়নি, কিন্তু ফ্যাক্ট, এগুলি চিহ্নিত করা হয়েছে। আমি যেহেতু কোশ্চেনটা সামনু এবং মনু ব্লক পিএম ডিভাইনের আমরা আরডি ব্লকে আমরা টোটাল গ্রাম 16টার মধ্যে 54টা হেবিটেশন আছে। দেখা গেছে মোট 1008টি পরিবার অবন্তিত আছে। এই পরিবারগুলি বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসার জন্য 31.67 কিলোমিটার 11 কেবি এসটি লাইন এবং 44.73 কিলোমিটার এলটি লাইন ও 25টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার স্থাপন করতে হবে। ধলাই জেলার মনোয়াডি ব্লক সহ রাজ্যের প্রতি জেলায় অবিদ্যুতায়িত পরিবার ও আংশিক অবিদ্যুত পরিবার সহ বিভিন্ন পাবলিক প্লেস চিহ্নিত করে পরিবার এবং স্থানগুলিকে বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসার জন্য মোট 48.13 crore টাকার ডিপিআর তৈরি করা একটা প্রস্তাব ভারত সরকারের গ্রামীণ বৈদ্যুতিক নিকট 7 নভেম্বর 2024 পাঠানো হয়েছিল। 16 ডিসেম্বর 25 তারিখে 44তম মনিটরিং কমিটির সভায় টিএসসিএল এর প্রস্তাবিত ডিপিআর গৃহীত হয়। ভারত সরকার জনজাতি কল্যাণ দপ্তর ধরতি আবাস জনজাতি উৎকর্ষ অভিযান DAGGUA প্রকল্পে এই 42.37 কোটি টাকার অনুমোদন পাওয়া যায়। এই আর্থিক সহায়তা রাজ্য অনগ্রিডে 7,667 পরিবার এবং 512টি পাবলিক প্লেস বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হবে এবং 10 ফেব্রুয়ারি 2025 তারিখে রাজ্যের ডিস্ট্রিবিউশন রিমোট কমিটির সভায় রাজ্যের অনুমোদন পাওয়া গেছে। এখন শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদন দরকার, এটা এর মধ্যে হয়ে যাবে আমি আশা করি। এটা হলো অনগ্রিড। এবার অফগ্রিড মাইক্রোগ্রিড যেটা, এটা আমরা ট্রেডার মাধ্যমে করছি। এটা বর্তমানে আমাদের সামনু এবং আডি পিএম ডিভাইনে মনোয়াডগুলো 60টা জিপির মধ্যে 36টা আমরা করতে যাচ্ছি এবং জিপিপিসিতে 11টা, টোটাল ফ্যামিলি 1160 এবং বিদ্যুতায়ন আওতায় এনেছেন 297। আমি গতবার একটা বলছি 24-25 যেটা গত বছর টোটাল পিএম জন্ম স্কিম ছিল 11,664 টার্গেট পরিবার এবং সময়ের মধ্যে 11,692 করে ফেলেছে, অর্থাৎ 28টা অতিরিক্ত পরিবারকে বিদ্যুৎ আনা হয়েছে। এবং আমরা জানলে খুশি হবেন, যেটা বলেছেন আমাদের সদস্য করবুকে যিনি বলেছেন, আমরা পিএম ডিভাইন স্কিমে রাজ্য সরকার থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম 81টা পাড়া কমপ্লিট 2,421টি পরিবার হয়ে গেছে। 23টা পাড়া চলছে 667 পরিবার এবং 137টি পাড়া চলবে 6,449 পরিবার এবং এর মধ্যে সাউথের নামও আছে। বেশি কাজ হয়েছে মনু এবং সামুতে। আমি ওই দিন বলেছিলাম ওই যে আমাদের রামের যে বিদায়িকা নাম নন্দিতা ওল্ড বাটা পার্ট 1 পার্ট 2, এখানে 40টা পরিবার মনে হবে টাউনের মতো আলো চলছে। এটা কিন্তু মাইক্রোগ্রিড না গেলে ইউ ক্যান ডু। স্বাধীনতার পরে কারেন্টই যায়নি, এতটুকু বলতে পারি আমি। জন্য এটা এবং আমার ডাউট ছিল সরকারি কর্মচারীরা অফিসাররা গিয়ে উল্টাপাল্টা রিপোর্ট দেন। আমি সাথে সাথে দারুন না সবটা ঘুরবো। ওই দিদিমণিকে নিয়ে সবটা এলাকায় ঘুরেছি, এমডিসি কে নিয়েও ঘুরেছি, এমএলএ ছিল, টোটাল কমপ্লিট। এবং আরো বাকি থাকলে আজকে সকালে একটা দেখেছি, নর্থ ত্রিপুরা পত্রিকা দেখেছি, একটা পরিবার সরস্বতী, আমাদের বিদ্যুৎ দপ্তরের লোক থাকলে নোট করবেন,
সরসপুর 3টা গ্রামে 3টা বাড়িতে নাকি কারেন্ট নাই। সরসপুর ইন্টেরিয়র নয়, কেন এরকম হবে? যেগুলি আগে হয়নি। আমি প্রত্যেককে বলছি, যে জায়গা বলবেন যেখানে অনগ্রিড সম্ভব না যাওয়া, মাইক্রোগ্রিড কাজ করে যাবে। আপনার যা বলার পরে যদি 1 মাসের মধ্যে কারেন্ট না যায়, সেটা আমাকে বলবেন। দায়িত্ব নিয়ে বলছি, আমাকে যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে সেটা পালন করার জন্য সবসময় থাকে। আমি বলে দেব, আমাদের মিনিস্টাররা ভেরি কনসার্ন অ্যাবাউট দিস ম্যাটার। সুতরাং যে কোনো জায়গায়, যে কোনো পাড়া, আমার কাছে অসংখ্য পাড়ার নাম আছে যেগুলো আমরা কমপ্লিট করেছি। আমি এই জন্য একদিন বলেছিলাম যে বাসে উঠে সমস্ত জনপ্রতিনিধি যাই চলো, কতটুকু কাজ এই 7 ইয়ার্স হয়েছে। বাড়িয়ে বলছিল ত্রুটি আছে, ত্রুটি থাকবে, কাজ করতে গেলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ছামানো মনো এগুলো আমরা ধলাই বেশি গুরুত্ব দিয়ে সাউথ ত্রিপুরাও আছে। আমরা কর্মকের লিস্ট আছে আমার কাছে, পরে আমাকে নিয়ে যাবেন। এবং এখানে আমার সেক্রেটারি পাওয়ার ডিপার্টমেন্ট বসে আছে এবং ক্যাডার ডাইরেক্টর ওরাও বসে আছে, বিদ্যুৎ দপ্তর অন্যান্য এমডিরাও শুনছে। প্রত্যেক জায়গায় যেখানে বলবে সব জায়গায় কারেন্ট পৌঁছে দেবে, কিন্তু বলতে হবে। শুধু দোষ ধরলে বিপদ হয়ে যাবে। দোষ আমি বলবেন যে কারেন্ট নাই, অমুক নাই বললে, যেমন ওই দিন যে আমরা বলছি প্রধানমন্ত্রী সূর্যকর, আজকে তো সবাইকে চিঠি দিয়ে দেবো। ওই যে আপনারা ছিলেন না কয়েকজন, কিছু অসুবিধা নেই, অন্য জায়গাতে শুনছেন। 15 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পিএম সূর্যকর মুফত বিজলি যোজনা যেন আমরা সোলার প্লেট লাগিয়ে দেবো। আমরা সরকার সাহায্য করছে, এই সাহায্য নেবেন না কেন? তো এটা যদি থাকে, যে কোনো জায়গায় বলবেন লিস্ট দিন। আমি অপোজিশন দেন, স্টেজার ইভেন সবাইকে তো বলছি, এরকম না যে শুধুমাত্র অপোজিশন, যার যেটা আছে একটু সময় লাগতে পারে। স্বাধীনতার পর বাটাপাড়া মানুষ কি খুশি। আমি ওখানে গিয়ে দেখলাম এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লোয়ার ব্রিজ করে দিয়েছে। আমি দেখি আশ্চর্য। তারপরে বলছে পড়তে অসুবিধা হচ্ছে। হাসি না, আজ কালকে চলুন না করে যাই, এনি টাইম। 29 তারিখ ছুটি আছে, 30 তারিখ ছুটি আছে, 31 ছুটি আছে, চলুন না 5-7 জন। হ্যাঁ, আমারও সন্দেহ ছিল, অফিসারে তো বাড়িয়ে বলতে পারে উল্টো পাল্টা হচ্ছে কিনা। শ্বশুরে গিয়ে দেখুন প্রত্যেক জায়গায় মেলে আছে। যেমন বলছে ওই একটা ইয়ার কথা বলছিল, মাইচড়া গার্ডেন, সাথে সাথে গেছি। মাননীয় বক্তব্যকে ফোন করে বলেছি আমি এসছি, আগে আপনাকে খবর দিতে পারিনি, সরি। বলছে না ঠিক আছে, আমার ব্যস্ততা আছে, আপনি দেখে নিন। সুতরাং এইসব জিনিস যখন হবে, নিশ্চয়ই বিদ্যুৎ এমন এক জিনিস, এটা না থাকলে 5 মিনিট ঠিক করে চলা যায় না। এবং আসলে তো জনজাতি এলাকা পিছিয়ে ছিল, এটা আমাদের সন্দেহ নাই। এখনো কি পিছিয়ে নেই? আচ্ছা, সত্যটাকে সত্য স্বীকার করতে হবে। সুতরাং এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আমি আশ্বস্ত করছি, একটু সময় বেশি নিয়েছি, আশ্বস্ত করছি আপনারা যা বলবেন আমরা সে জায়গায় কাজ করব। এটা আপনারা চিঠি দিয়ে নোট করে দেবেন, নতুবা পার্সোনালি বলতে পারেন, বাবার টেলিফোন, চিঠির দরকার নেই, এই অনুরোধ করছি। এবং আমার অফিসাররাও সবাই শুনছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় খুব সুন্দরভাবে উনি বলেছেন এবং আমরা আশ্বস্ত হয়েছি। আমার ছোট একটা বিষয়, আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন গ্রামাঞ্চলে, বিশেষ করে আমার বিধানসভার 3টি গ্রাম পঞ্চায়েত আমার জানা মতো, আরো হয়তো থাকতে পারে, যে কোনো এক সময় পোস্ট লাগানো রয়েছে। আজকে থেকে হয়তো 6 মাস, 1 বছর, 1.5 বছর আগে পোস্ট লাগিয়েছে, কিন্তু তার টাঙানো হয়নি। আবার কোথাও কোথাও পোস্ট তার টাঙানো হয়েছে, এখানে কানেকশন দেওয়া হয়। তো যখন ওই পোস্ট লাগানো হয়েছে, স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের যারা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ, ওনাদের মনে একটা আশা জেগেছিল যে হয়তো আমরা দীর্ঘ বছর ধরে বা আমরা বসতি করার পর থেকেই প্রথম আমরা বিদ্যুতের আলো দেখবো। কিন্তু জানি না কি কারণে ওই সমস্ত পোস্ট গুলাতে তার টাঙানো হয়নি বা কানেকশন দেওয়া হয়নি। যদি এগুলা একটু দপ্তরের মাধ্যমে একটু খোঁজ নিয়ে দেখা যায়, তাহলে আমার মনে হয়
বেশ কিছু পরিবার সারা রাজ্যে সম্ভবত এই ধরনের থাকবে, উপকৃত হবে। এটুকু আমার বিষয় ছিল। ধন্যবাদ। ঠিক আছে, আমি খবর নিয়ে জানাবো। এবং সেক্রেটারি সাহেব, আপনি শুনছেন, আজকে নির্দেশ দিয়ে দেবেন এই ধরনের কোথাও এরকম রয়েছে কিনা, তাকে যেন এগুলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তী সদস্য প্রশ্নকর্তা শ্রী রামপদ জমাতের মহোদয়। Honorable Speaker, sir, my question is start 3-2. Borongurang Speaker, sir, start question 3-2. Borongurang MLA Rampodoni Sungkai, জনজাতি পরিবার ছাত্র ছাত্রীদের আশ্রম বিদ্যালয়, EMRS সৈনিক স্কুল, জেএনবি ও অন্যান্য মডেল স্কুলের ভর্তির জন্য সরকারের তরফে কোচিং এর ব্যবস্থা করা হবে কিনা? উত্তর হবে স্যার, জনজাতি পরিবার ছাত্র ছাত্রীদের আশ্রম বিদ্যালয়, EMRS সৈনিক স্কুল, জেএনবি ও অন্যান্য মডেল স্কুলের ভর্তির সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে 2022 সালে সাপ্লিমেন্টারি ফর এলিমেন্টারি ক্লাসেস নামে একটা প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে কেজি 1 হইতে 5 পর্যন্ত পড়াশোনার জনজাতি ছাত্রছাত্রীর বিশেষ কোচিং প্রদান করা হয়। 2 নম্বর প্রশ্ন হলে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর সাপ্লিমেন্টারি ফর এলিমেন্টারি ক্লাসেস প্রকল্পের মাধ্যমে বর্তমান জনজাতি ছাত্রছাত্রীর কোচিং প্রদান করা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন স্যার, না হলে এর কারণ কি? উত্তর স্যার, 2 নম্বর প্রশ্ন উত্তরের ভিত্তিতে প্রশ্নটি প্রাসঙ্গিক নয়। সাপ্লিমেন্টারি স্যার, এই এলিমেন্টারি যে এডুকেশন বিশেষ করে কোচিং যেটা করা হয়েছিল, এটা 2022-এ এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করে করা হয়েছে। তো পরবর্তীতে খুব এটা ফলপ্রসূ হয়েছে। তো এটার কনসেপ্টই ছিল যে একলব্য মডেল স্কুল, তখন নবোদয় বা আমাদের সৈনিক স্কুল, ওইসবের মধ্যে দেখা গেছে এটা ছিল যে অন্তর্দয় এবং যারা গরিব তাদের ছাত্রছাত্রীরা যাতে ওইখানে সুযোগ পায় জনজাতিদের মধ্যে। কিন্তু দেখা গেছে যারা কোচিং করাতে পারে, পয়সা যাদের আছে, তাদের সন্তানই এখন সুযোগ পাচ্ছে, এটা অন্তত হচ্ছিল। তার জন্য স্পেশাল কোচিংটা শুরু করা হয়েছিল। যেহেতু আমি মন্ত্রী হিসেবে ছিলাম, তখন 413টি ইনক্লুডিং রিয়াং রিসেটলমেন্ট ক্যাম্প সহ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটা দেখা গেছে প্রথম কনসেপ্টই ছিল সারা বছর যাতে করা হয় এবং প্রত্যেক মাসে 25 দিন করে এটা যাতে করা হয়। কারণ কোচিং এটা যখন বন্ধ থাকে, স্কুল বন্ধ থাকে, তখন সবথেকে বাচ্চাদেরকে এটা দরকার, প্রয়োজন পড়ে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এগুলি প্রথমেই 10 মাস ছিল, কারণ প্রত্যেক মাসে 25 দিন। তার জন্য এখন আমি আপনার মাধ্যমে, অনারেবল স্পিকারের মাধ্যমে মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে এটা এই সংখ্যাটা 400 যেহেতু 13, এটাকে বাড়িয়ে প্রত্যেক বিসিতে কমসে কম 3টি করে করা হবে কিনা। 1, 2 হচ্ছে তাদের ওইখানে ভাতা যে দেওয়া হচ্ছিল যে অনারিয়াম, এটা হচ্ছে মাত্র 215 টাকা, সেটা যাতে 300 টাকা বাদ দিয়ে করা হবে। 2, তাদেরকে পেমেন্টের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে 3-4 মাস পরে ওরা পেমেন্ট পাচ্ছেন অনারিয়াম হিসাবে। এটা প্রত্যেক মাসে পরবর্তী মাসে 5 তারিখের মধ্যে যাতে এটা পেমেন্ট করানো হবে কিনা, এটা গরিবের জন্য খুবই দরকার এবং জনজাতিদের কি করানো দরকার। এবং মোদিজির কারণে এখন সৈনিক স্কুলে মেয়েদের ক্ষেত্রেও দেখা গেছে যে সেন্টার স্কুল হয়ে গেছে, তার জন্য মহিলারাও যেটা সুযোগ পায়, মেয়েরাও যাতে সুযোগ পায়, তার জন্য এটা খুবই দরকার। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, কামিয়াম চাইও যে সমস্ত বিপিএল পরিবার বা অন্তর্দয় পরিবার যে দংমানি বড় খুবই গরিব অংশনি বড় বিনিয়োগ সাবতই না বড় ঠিকভাবে কোচিং করেন এবং স্কুল ফি পইবে বড় ভিনেয়া এখানে অবনি বাগৈ তাবুক যদি ট্রাইবেল হেলথ ডিপার্টমেন্ট হইতে অন্তত প্রতিটা
বিধানসভাनि हामसायो 5-6টা खायम के कोचिंग सेंटर जुदि दिमान नाय थाखाय খুবই गाहामनाय दा कायसा कखुंखा जे चारेलो परीक्षारो गोबां सैनिक स्कुल एकलव्य जहर नवोदय आनारो दंगो बर परीक्षारिके पास खायबिया ताते बर अनेक गरीब ओनसोलनि बर बुसानो गाहाम स्कुलाव फरायनानै सेबमाया के आबुनि बागैनो सार आनि कायसा कयमुं करनाय माननीय मन्त्री महोदयनि थालिनि माध्यमे जे प्रत्येकटा विधानसभा केन्द्रआव जाहाते खायै गरीब ओनसोलनि बर जाहाते बीपीएल एवं पीजी যারা দাবি করনাय बायोटेक ग्रुपनि रेशन कार्ड होल्डारनो गाहाम खाय दिनै गसपति न'खरनायका सेबना हामबिसा बरंबां स्पिकार सार मानगोनां एमएलए नि जे सोंनो 2022-23 अर्थ बछर सेप्टेम्बर मास থেকে সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস চালু করা হয় যাতে কেজি 1 থেকে পঞ্চম শ্রেণী পাঠরত জনজাতি ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণ শিক্ষা প্রদান করা যায়। প্রতিটি সেন্টারে কেজি 1 থেকে পঞ্চম শ্রেণী পাঠরত 15 থেকে 30 জন ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে। প্রতিটি সেন্টারের জন্য একজন করে শিক্ষক নিয়োগ করা হয়। কমিটির সুপারিশ ক্রমে এসডিএলবি এইচসি এর অনুমোদন নিয়ে শিক্ষকদের নিয়োগ করা হয়। প্রতি শিক্ষকের সাময়িক বাবদ প্রতিদিন 215 টাকা করে মাসে সর্বাধিক 25 দিনের জন্য 5375 টাকা দেওয়া হয়। আর্থিক বরাদ্দ পর্যন্ত না থাকায় প্রথম 2 বছর 2022-2023 থেকে 2023-2024 বছরে 10 মাস করে কোচিং চলে। 2024-2025 অর্থ বছর থেকে 12 মাসের জন্য কোচিং চালু করা হয়েছে। বর্তমানে 408টি কোচিং সেন্টার রয়েছে, যার মধ্যে ব্রু রিসেটেলমেন্টের জন্য 92টি এবং অন্যান্য জায়গায় 316টি বিস্তারিত দেওয়া হলো। সদর কাইসাতঙ্গ স্টুডেন্ট তঙ্গ 25 জন, জিরানিয়া তঙ্গ 15টা সেন্টার, স্টুডেন্ট তঙ্গ 358 জন, মোহনপুর তঙ্গ 10টা সেন্টার, ছাত্র তঙ্গ 217 জন, জম্পুজলা তঙ্গ 18টা সেন্টার, ছাত্র তঙ্গ 368 জন, বিশালগড় তঙ্গ 5টা সেন্টার, ছাত্র তঙ্গ 99 জন, সোনামুড়া তঙ্গ 7টা সেন্টার, ছাত্র তঙ্গ 144 জন, উদয়পুর তঙ্গ 8টা সেন্টার, 68টা সেন্টার, ছাত্র তঙ্গ 1366 জন, করবুগ তঙ্গ 19টা সেন্টার, ছাত্র তঙ্গ 569 জন, অমরপুর তঙ্গ 29টা সেন্টার, ছাত্র তঙ্গ 32 জন স্টুডেন্ট, ছাত্র শান্তিবাজার তঙ্গ 13টা সেন্টার, ছাত্র তঙ্গ 274 জন, বিলুনিয়া তঙ্গ 6টা সেন্টার, ছাত্র তঙ্গ 104 জন, সাবরুম তঙ্গ 17টা সেন্টার, ছাত্র তঙ্গ 350 জন, খোয়াইয়া তঙ্গ 16টা সেন্টার, ছাত্র তঙ্গ 310 জন, তেলিয়াগড়া তঙ্গ 12টা সেন্টার, ছাত্র তঙ্গ 396 জন, আমবাসা তঙ্গ 17টা সেন্টার, 458 জন ছাত্র তঙ্গ। বন্ডাছড়া তঙ্গ 15টা সেন্টার, ছাত্র তঙ্গ 760 জন। মাননীয় মন্ত্রী মহোদয়, স্যার লিস্ট সব বলা থাকলে লেখা দিন। এই স্কিমে এখন অব্দি 5,18,00,000 টাকা খরচ করা হয়েছে। অর্থ বছর ভিত্তিক নিম্নে দেওয়া হলো 2022-23 1,43,00,000 টাকা, 2023-24 1,47,00,000 টাকা। চিকন স্যার পাইতা কৃষি স্যার তঙ্গ স্যার কৃষি স্যার পাই না কেমন 2024-2025 কমে স্যার কৃষি স্যার পাইছা নাই স্যার তেমন 1,58,00,000 টাকা 21শে মার্চ 2025 পর্যন্ত। স্যার 2022-23 থেকে 2024-25 সময়কালে সেন্টারের মোট 266 জন ছাত্রছাত্রী আশ্রম স্কুল বিদ্যালয়। স্যার মাননীয় মন্ত্রী মহোদয়, অনেক আরো কোশ্চেন আছে, লেখা দিন না। পাইতে স্যার কিসের তোমার স্যার
पायखाना जाऊंगा तो ये बिनी पायखाना साथ जाऊंगा बिनी पूरा सर चिने एमएलए साहब ने पूरा आंगुर कर ले सर 266 जना छात्र छात्री आश्रम विद्यालय एमएलए सैनिक स्कूल जहर नवोदय मॉडल स्कूल इत्यादि भर्ती सुযোগ मांगे सर तो लाइन तो सर लाइन तो বারবার বলছিলাম তো দিয়ে দে লে করে দে আমার স্যার ঠিক আছে ওকে হাম্বা হয়ে গেছে পরবর্তী প্রশ্ন করতে মাননীয় মন্ত্রী মোদী বিকাশ বাবু স্যার বিকাশ লে করে দিবেন কেমন লে করে দিবেন ঠিক আছে হাম্বাই হয়ে গেছে তো পরবর্তী প্রশ্ন যুবভাবে এনেছেন শ্রী রামপদ জামাতিয়া মহোদয় শ্রী দীপক মজুমদার মহোদয় অনারেবল স্পিকার স্যার এটা দীপক মজুমদার জি উনি বলবেন আমার কোশ্চেন নাম্বার 33 বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয় যুগ্মভাবে মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার আমাদের যে প্রশ্ন জেলা সভাপতি সহসভাপতি সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে কিনা উত্তর হচ্ছে জেলা সভাপতি সহসভাপতি সহ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এর সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কোশ্চেন নাম্বার 2 ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তর আছে কিনা ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার দপ্তরেরও এই বিষয়ে পরিকল্পনা আছে থাকলে কবে নাগাদ দেওয়া হবে বলে আশা করা যায় বিষয়টি এখনো সরকারের বিবেচনাধীন এবং অচিরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে না থাকলে তার কারণ প্রযোজ্য নয় সাপ্লিমেন্টেশন মাননীয় স্পিকার স্যার আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমি আলোচনা রাখছি তো উনি যেটা বলেছেন আসাম নিতে আমি আনন্দিত যে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রীর বিবেচনা করছেন তো আমি বলবো যে আমাদের যত দ্রুত সম্ভব বিশেষ করে ত্রিশূল পঞ্চায়েতে যারা মেম্বার আছেন এবং আমাদের পৌর নিগম সহ 19টা ইউনিট যাদের কর্পোরেটর কাউন্সিলর যারা আছেন এবং নগর পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন তাদের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে বা অনারিয়ামের ক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার মানব দরদী এবং মানবিক মুখ দেখিয়েছে যারা সরকার হয়ে কাজ করেন কর্মচারীদের প্রয়োজনের সময় দিয়ে প্রদান করেছেন যেটা আমি ধন্যবাদ জানাই গত 21 তারিখ যেটা দিয়ে দিয়েছেন 3% এবং আমাদের মন্ত্রীদের এবং বিধায়কদের কিন্তু কিছুদিন আগে ভাতা বেতন বৃদ্ধি করা হয়েছে সেটা প্রয়োজন ছিল এটাও সমর্থন করি তা আমিও চাইবো যে আমাদের সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধি জনপ্রতিনিধি যারা আছেন এবং পৌর নিগম সহ পৌরসভার নগরপঞ্চায়েত সমস্ত তাদের এবং এডিসি যাদের তাদের ভাতা বা অনারিয়াম প্রদান করা হয় কারণ তারা আমরা যারা প্রতিনিধি আছি যে পর্যায়ে থাকি তাদের কাছে মানুষের কথা থাকে বিশেষ করে চিকিৎসা হোক বিয়ে হোক শ্রাদ্ধ হোক বা প্রয়োজনীয় তারা কিন্তু জনপ্রতিনিধির কাছে যায় এবং জনপ্রতিনিধি যখন মানুষের কাজ করার জন্য ব্লকে কিংবা পৌরসভায় নগর পঞ্চায়েতে কিংবা পৌর নিগমে যায় তাদের কিন্তু অনেকটাই সমস্যা করতে হয় কারণ প্রত্যেকটি প্রতিনিধি কিন্তু আর্থিক সচ্ছলতা সমান নয় সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে আবেদন থাকবে যাতে যত দ্রুত সম্ভব তাদের ভাতা প্রদান করা হয় ধন্যবাদ ঠিক আছে সাপ্লিমেন্টারি স্যার যেহেতু এডিসি ব্যাপারে একটু উত্থাপন হচ্ছে আমি না বলে আর পাচ্ছি না বলুন বিসি ইলেকশন হচ্ছে না এডিসিতে তারপরে যে সাম্মানিক মাসিক ভাতা কিভাবে প্রদান করবেন তাতে আমি একটু ক্লারিফিকেশন চাই থ্যাংক ইউ ঠিক আছে পরবর্তী মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার যে বিষয়টা এনেছেন আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি আমরা একটা কমিটি গঠন করেছি রাজ্য সরকার গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত এবং নগর উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে একটি
কমিটি করা হয়েছিল এবং যথাসময়ে কমিটি কিন্তু রিপোর্টও জমা দিয়েছে এবং রিপোর্টের পর পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পর বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন 2019-এ জেলা পরিষদের সভাপতিগণ 15,000 টাকা করে, সহকারী সভাপতিগণ 12,000 টাকা করে, আর পার সিটিং যারা মেম্বাররা আছেন ওদের 200 টাকা করে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান 10,000 টাকা করে পান, ভাইস চেয়ারম্যান 7,000 টাকা, আর মেম্বাররা 200 টাকা করে পার সিটিং এ পান। ব্লক অ্যাডভাইস বিএসি যারা চেয়ারম্যান আছেন ওনারাও 10,000 টাকা পান, ভাইস চেয়ারম্যান 7,000। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন 5,000 টাকা পান, উপপ্রধান 4,000। মেম্বাররা 150 রুপিস পার সিটিং এ পান। ভিলেজ কমিটির চেয়ারম্যান যারা আছেন 5,000 করে পাচ্ছেন, ভাইস চেয়ারম্যানরা 4,000 টাকা করে পাচ্ছেন, আর পার সিটিং এখানে 150 করে ওনারা পাচ্ছেন। আমি এডিসির বিষয়ে যে কথা হয়েছে, আমি বিষয়টা আমার দপ্তরকে বলবো, মানে পর্যালোচনা করে আমার কাছে। পরবর্তী প্রশ্ন যুগ্মভাবে এনেছেন শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া ও শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়। I admitted that question number 3-5. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহারায় এবং মাননীয় বিধায়ক শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় যে প্রশ্ন করেছেন, 1 নম্বর হচ্ছে ধর্মনগরে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক এবং ধলাই জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা সরকার আছে কিনা। উত্তর হচ্ছে এখন পর্যন্ত ধর্মনগরে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে পরিকল্পনা নাই। হ্যাঁ, সরকার 100 সিটের একটি এমবিবিএস মেডিকেল কলেজ ধলাই জেলা কুলায় স্থাপনের পরিকল্পনা রয়েছে। 2, থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। ধলাই জেলার প্রস্তাবিত কুলাই মেডিকেল কলেজ স্থাপন দপ্তরের প্রক্রিয়াধীন, যা সময় সাপেক্ষ। না থাকলে তার কারণ কি? না থাকার কোনো কারণ নেই এখন পর্যন্ত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধলাই জেলার কুলাইয়ে একটা পরিকল্পনা রয়েছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বটে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধর্মনগর ত্রিপুরা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর এবং বর্তমানে মানুষ সারা দেশ সহ এই রাজ্যের মানুষও আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদা, যোগা এন্ড ন্যাচারোপ্যাথি, ইউনানি এন্ড সিদ্ধা এন্ড হোমিওপ্যাথি, এই বিষয়গুলির উপর মানুষ এখন খুব ভরসা রাখছে, আস্থা রাখছে। বিশেষ করে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের পাশাপাশি আয়ুর্বেদার উপর মানুষ গুরুত্ব দিচ্ছে এবং সমভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় মানুষ কিন্তু রোগ মুক্তির দিকে যাচ্ছে, বিভিন্ন রোগ থেকে। এই জায়গায় দাঁড়িয়ে ধর্মনগরের এই শহরের এবং উত্তর ত্রিপুরা জেলার গুরুত্ব অনুধাবন করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে একটি আয়ুর্বেদিক অথবা একটি হোমিওপ্যাথিক কলেজ যাতে খুব তাড়াতাড়ি করার উদ্যোগ রাজ্য সরকার নেন, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেন, তাহলে বিশাল অংশের মানুষ, শুধু ধর্মনগর নয়, উত্তর ত্রিপুরা জেলার মানুষ, আমাদের পাশাপাশি যত এলাকা আছে আর আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য, সেখানে কাছাড়, শিলচর, এরাও ভীষণভাবে উপকৃত হবে। একটা বিশাল অংশের মানুষ সেখানে উপকৃত হবেন। আমি কিছুদিন আগে, গতকালকে আমি বলেছি এই হাউসে, যে ধর্মনগর যাওয়ার সুযোগ হয়েছিল আমার, সেখানে অনেক মানুষ এসেছেন আমার সঙ্গে দেখা করতে এবং তারা এই দাবিটা রেখেছেন। তাদের দাবিটা আজকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে উত্থাপন করছি। তো আমার অনুরোধ থাকবে ধর্মনগরে খুব শীঘ্রই যদি একটি হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদিক হাসপাতাল তৈরি করা যায়। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ছোট্ট সাপ্লিমেন্টারি। তার আগে প্রথমে আমি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ দিতে চাই, যেহেতু এই সদনের মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি যে ধলাই প্রত্যন্ত
জেলা, একটা জেলা, সেই জেলায় কোলাই অথবা আমবাসাতে একটা সরকারি মহাবিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে। তার জন্য ধলাই জেলার বাসীর তরফ থেকে, পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকার। এর সঙ্গে আমি ছোট্ট একটা সংযোজন করতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য রাজ্যের মতোই আমাদের রাজ্যেও বড় বড় ইনস্টিটিউশন যখন স্থাপন করা হয়, সেইগুলিকে সাধারণত রাজ্যের রাজধানীতে আশেপাশে করা হয়। এটা একটা কনসেন্ট্রেশন হয়। আমরা যেহেতু বিকেন্দ্রীকরণের কথা বলছি, এই বিকেন্দ্রীকরণ শুধুমাত্র অন্যান্য যে ছোট ছোট যেটা আমাদের ইনস্টিটিউট আছে, পঞ্চায়েত রাজ আছে, জেলা পরিষদ আছে, স্বশাসিত জেলা পরিষদ আছে, শুধু সেটা না হয়ে যখন এই ধরনের ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হোক, ফিশারি কলেজ হোক, এটা যখন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিব, তখন কি হয়, সেইখানে কিন্তু এই আসা যাওয়ার মাধ্যমে, সেইখানে ওই ইনস্টিটিউটের মাধ্যমে যে টাকা খরচা হবে, আয় ব্যয় হবে, সেইটার মাধ্যমেও কিন্তু কর্মসংস্থান হবে। একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। ভ্যালুর আমরা সবাই জানি খ্রিস্টান মেডিকেল কলেজ বা অন্যান্য যে মেডিকেল কলেজ সেখানে আছে, ভ্যালুর কিন্তু কোনো এক সময়ে ভেরি ব্যাকওয়ার্ড এরিয়া ছিল, কিন্তু এই যে ইনস্টিটিউট হওয়ার ফলে এইটাকে কেন্দ্র করে কিন্তু সেইখানে জনগণ তাদের কর্মসংস্থান হয়েছে। সেই একইভাবে আরেকটা উদাহরণ দিতে চাই, মেঘালয় সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন অফিস কিন্তু তুরাতে, ওয়েস্ট কারোল ডিস্ট্রিক্টে। তো কি হয়, এইভাবে যদি আমাদের অফিসগুলিতে, বড় বড় অফিসগুলিতে যে বিকেন্দ্রীকরণ যদি করা হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তার মাধ্যমে কিন্তু আমাদের কতগুলি এই যে আমরা যে বলি যে টাকা, সরকারের টাকা যখন খরচা হবে, এই আয় ব্যয়ের মাধ্যমে জনগণ উপকৃত হবেন, কর্মসংস্থান হবে। এবং তৎসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের আমাদের রাজ্য সরকারের পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি না, হয়ে গেছে, একটাই তো সাপ্লিমেন্টারি, ওরা তো কোশ্চেন করি। বলুন। আপনারা জানেন যে দক্ষিণ জেলার শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক দূর অগ্রসরমান। এখানে অনেকগুলো 12 স্কুল আছে এবং অনেকগুলো সায়েন্স বেস স্কুলও সেখানে আছে। প্রত্যেক বছর রেজাল্টের দিক থেকেও খুব ভালো। সেদিক থেকে আজকে যে প্রস্তাব এখানে এসছে, তার সঙ্গে আমি এটা সংযুক্ত করতে চাই যে দক্ষিণ জেলাতে একটা হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদিক একটা হসপিটাল করার জন্য রাজ্য সরকার দপ্তর যাতে উদ্যোগ গ্রহণ করে এবং এই প্রস্তাবটা যাতে গ্রহণ করে, এটা আমার বক্তব্য। ভগবান বান্না দুটো হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আয়ুষ স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কেন্দ্র ত্রিপুরাতে এখন প্রায় 72টার মতো সেন্টার আছে। শহরে আয়ুষ্মান আয়ুর্বেদ মন্দির 25টা আছে। সাব সেন্টার আয়ুষ্মান আয়ুর্বেদ মন্দির 925টি আছে। শহরে আরবান পিএসসি আয়ুষ্মান আয়ুর্বেদ মন্দির 8টি আছে। পিএসসি আয়ুষ্মান আয়ুর্বেদ মন্দির 115টি আছে। তো এইগুলো আছে, কিন্তু যেসব আমার কাছে আজকে মাননীয় বিধায়ক যে বিষয় বললেন, এগুলো যখন আমার কাছে লিখিত আকারে আপনি দিন, ওই বিষয়টা আমি দেখবো। আর যেটা মাননীয় বিধায়ক এখানে বলেছেন, উনি ওনার যে এখানে প্রশ্ন রেখেছেন, আমিও বিষয়টা আরো পুরো ডিটেলস আমি নিয়ে ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, রাজ্যে সবস্থান থেকে উন্নয়নের স্থাপনের সুসংবাদ পাচ্ছি।
তার জন্য আপনাকে ধন্যবাদ। ধর্মনগর এলাকা কিন্তু কোনো ক্ষেত্রে ধর্মনগরের ভাগ্যটা সুপ্রসন্ন হচ্ছে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নকর্তা মাননীয় সদস্য শ্রী মাইলাফরুম মহোদয়। माननीय स्पीकर सर, हमारे एडमिट क्वेश्चन नंबर स्टार्ट 36 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মাইলাফরুম মহোদয় প্রশ্নটা করেছেন। প্রশ্ন 1, রাজ্যের মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত জনসংখ্যা কত? রাজ্যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা CMJY 2023 প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে 3.70 লক্ষ পরিবার। সাপ্লিমেন্টারি স্যার, প্রথমে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এরকম আমাদের জনকল্যাণমুখী একটা যোজনা আমাদেরকে দিয়েছে। তো আমি চাই এই যে যেখানে স্বাস্থ্যকে নিয়ে একটা আমাদের যোজনা, তো আমি চাই সবাই মিলে, এখনো পর্যন্ত যারা অন্তর্ভুক্ত হয়নি, তো ডিপার্টমেন্ট এবং আমরা যারা জনপ্রতিনিধি আছেন, যাতে সমস্ত জনগণ যাতে এই আওতায় আসতে পারে, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। আমার একটা সাপ্লিমেন্টারি, যে মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা, এটা খুবই একটা ভালো যোজনা। এর সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, আমরা যারা গ্রাম এলাকায় থাকি, যারা আমরা বিধায়ক নির্বাচিত হয়েছি, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে আমাদের বিধায়কদের যে ফান্ডটা আছে, এই ফান্ড থেকে 10 লক্ষ টাকা আলাদা সেপারেট করে বিধায়ক এলাকার জন আরোগ্য যোজনা একটা প্রকল্প চালু করা যায় কিনা, সেটা বিবেচনা করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমি অনুরোধ জানাচ্ছি। কেননা আমরা যারা বিভিন্ন বিধানসভা এলাকা থেকে প্রতিদিন স্যার আমাদের কাছে বিভিন্ন অসুস্থ রোগীরা আছে, আমাদের কাছে সাহায্য সহযোগিতার জন্য আছে, আমরা কিছু করতে পারি না। তাই যদি আমাদের বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে যদি সরকার থেকে স্পেশাল যদি 10 লক্ষ টাকা প্রতি বছর আমাদের জন্য সংস্থান রাখা হয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে প্রশ্নটা করেছেন, এর আগে আরো একজন আমাকে বলেছিলেন যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন্স এর মধ্যে কি কি বিষয়ে আপনি বিধায়কের যে তহবিল, সেটা ডেভেলপমেন্টের যে তহবিল আছে, সেটা গাইডলাইন আছে, এই বিষয়ে আপনি করতে হবে, সেটা দেখতে হবে, বিষয়টা গাইডলাইন পরিবর্তন করতে হবে। পরবর্তী প্রশ্ন যুগ্ম হবে শ্রী মাইলাফরুম মহোদয়, শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়। Start question 370. স্যার সময় কম, তো আমি প্রশ্নটা উত্তর দিয়ে দিই। স্টার্ট কোশ্চেন নম্বর 37। রাজ্যে PM সূর্যঘর মুক্ত বিজলি যোজনার আওতায় কতগুলি পরিবার উপকৃত হয়েছে? রাজ্যে PM সূর্যঘর মুক্ত বিজলি যোজনার আওতায় অনলাইন পোর্টালে 5 মার্চ 2025 পর্যন্ত 12,889 জন রেজিস্ট্রেশন করিয়েছেন। জমাকৃত আবেদনের উপর 150 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে ঋষিমুখ বিধানসভা এলাকায় PM সূর্যঘর প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা কত? এর মধ্যে ঋষিমুখ বিধানসভা এলাকায় PM সূর্যঘর মুক্ত বিজলি যোজনায় আওতায় অনলাইন পোর্টালে 5 মার্চ 2025 পর্যন্ত বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য 37 জন রেজিস্ট্রেশন করিয়েছেন। আপাতত এই প্রকল্পে ঋষিমুখ বিধানসভা এলাকায় সুবিধাভোগীর সংখ্যা মানে রেজিস্ট্রেশন করেছে, এখনো প্রিন্ট লাগায়নি। 3 নম্বর, সরকারের উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই প্রকল্প ও প্রসারের জন্য দপ্তর কি কি পদক্ষেপ নিয়েছে? ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম, মিনিস্ট্রি অফ নিউ
অ্যান্ড রিনিউয়েবল এনার্জি MNRE গাইডলাইন অনুযায়ী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রিনিউয়েবল এনার্জি সার্ভিস কোম্পানি মানে রেসকো এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যাপেক্স মডেলে এই প্রকল্প স্থাপন ও প্রসারের পরিকল্পনা রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, পিএম সূর্যঘর প্রকল্প, এই প্রকল্প ভালো, কিন্তু কিছু প্রশ্ন দেখা দিয়েছে বিশ্বমুখ বিধানসভায়। বিশ্বমুখ বিধানসভা এলাকায় এ ধরনের সোলার লাইট বাজারে বিভিন্ন অফিসে হাসপাতালগুলিতে ছিল, অনেকদিন আগ থেকে ছিল, নষ্ট হয়ে যাওয়ার পর এখন দেখা যায় যে বাজারগুলিতে আলো জ্বলে না, রাস্তায় স্ট্রিট লাইট ছিল জ্বলে না, হাসপাতালগুলিতে ছিল জ্বলে না, কোনো অফিস স্কুলও ছিল প্রধান গেটে সেগুলি কিন্তু জ্বলছে। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসছে যে এই যে যারা ইনস্টল করবে এই প্রকল্পটা নিশ্চয়ই কোনো একটা সংস্থা ইনস্টল করবে, সেই যারা ইনস্টল করবে তাদের সঙ্গে কি শর্ত হয়েছে, যখন নষ্ট হয়ে যাবে তারা কতদিন পর্যন্ত ঠিক করবে, এবং নষ্ট হয়ে যাওয়ার পরে তারা যদি ঠিক না করে বা সেই সময়টা চলে যায় তখন সাধারণ যে বাজার ঘাট বিভিন্ন জায়গায় অফিস এগুলো ঠিক করার দায়িত্ব তার উপরে করতে হবে। কারণ এটা হলো বিশ্বমুখ এলাকার বাস্তব চিত্র থেকে আমি যেটা বুঝেছি যে এখানে যেমন হসপিটালে গেলাম, ডাক্তারবাবু বললেন যে এখানে সোলার সিস্টেমে এখানকার যে অপারেশন লেবার রুম ছিল, যখন বিজলি চলে যেত সেটা আমরা কাজ করতে পারতাম, কিন্তু অনেকদিন সেটা নষ্ট হয়ে আছে, এখন ঠিক করার মতো কোনো ব্যবস্থা নেই। এই যে বিষয়গুলো আসছে, ঠিক আছে, আমি মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলতে চাই যে কি কি শর্তে এগুলো ইনস্টল করার ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, এক সেকেন্ড যাচ্ছেন, এটা যুগ্ম হবে এনেছেন তো মাইল্লাফুল বাবু, আপনার কোনো প্রশ্ন আছে সাপ্লিমেন্টারি আছে এই ব্যাপারে? ওকে, মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যারা ভেন্ডার তাদের জিএসটি, প্যান কার্ড, কোম্পানি সার্টিফিকেট থাকতে হবে, 5 বছরের মেনটেন্যান্সের জন্য কন্ট্রাক্ট থাকে, প্লেটের 25 বছরের ওয়ারেন্টি আছে, এবং ম্যাটেরিয়ালগুলি ইন্ডিয়ান মেড থাকতে হবে। এগুলির কথা রয়েছে, কোথাও কোথাও এর মধ্যে পায়। এবং আমরা যেমন আমাদের সেক্রেটারিয়েট চলছে তো, এনআইটি চলছে তো, সুতরাং এই যে পিএম সূর্যঘর কন্ট্রাক্ট এবং যারা বসাবে তাদের সাথে এগ্রিমেন্ট। আমাদের যেমন কেসিসিএল থাকবে, সেখানে যে যার ঘরে বসাবে তার সাথে এমইউ হওয়ার পরে এরকম আছে ব্যবস্থা আছে। আর এগুলি সবগুলি এগ্রিমেন্ট করা থাকে, এগ্রিমেন্ট উপরে 5 বছর গ্যারান্টি, প্লেটের ক্ষেত্রে 25 বছর গ্যারান্টি, এগুলি আছে। হ্যাঁ, যেমন আমরা এখন পিএম ডিভাইডে করছি পাহাড়ি এলাকায়, যেখানে বলছে যে মাইক্রোগ্রিড, সেখানে আমরা ব্যাটারি 5 বছর পরে পরে চেঞ্জ করছি। ট্রেডার আন্ডারে যেটা, বিদ্যুৎ দপ্তরের যেটা আন্ডার, এটা অনেকগুলি অন্য অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, সেটার দায়িত্ব আমি নিতে পারবো না। এবং আপনারা জানেন যে এই যে 37 জন নামও আছে, তারা রেজিস্ট্রেশন করিয়েছে, কনফিউশন কিছু থাকবে, এগুলি এড়ানোর জন্য দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিদের। কারণ যেমন তপন চন্দ্র মিত্র, আমি জানি না আপনার রিলেটেড কিনা, অমল বিশ্বাস, সুনীল চন্দ্র দাস, অনেকে রেজিস্ট্রেশন করিয়েছে নিশ্চয়ই। এবং যেমন আপনি যদিও প্রিপেড নেন, আপনার দেখছি 1 বছরে 8,400 টাকার মতো প্রিপেড গেছে, পরে 700 টাকা। তো এরকম আমার সবাই বিল আছে, কিন্তু আপনারা এটা নিজে লাগান, কনফিউশন লাগে আমি নিজে নিতে হবে, জনপ্রতি রিস্ক নিতে হবে, তাহলে তো মানুষকে কনভিন্স করা যাবে। এটা না করলে তো মুশকিল, জনপ্রতি রিস্ক নিতে হবে, তাহলে মানুষ আগে যদি নেগেটিভ আমি প্রচার করি তাহলে সমস্যা। তবে আপনি যেটা বলেছেন এগুলি এগ্রিমেন্টের মধ্যে থাকবে। প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। মাননীয় সদস্যগণ,
যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নের উত্তর করতে সভা টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী অনুরোধ করছি। কালকে কি বলছিলেন বলুন। চলো মাননীয় অধ্যক্ষ মহোদয়, গতকাল বিকাল বেলার যে অধিবেশন চলছিল সেই অধিবেশনে বাজেটের উপরে বিরোধী দলনেতা তিনি যখন আলোচনা করছিলেন, সেই আলোচনার সময় একটা করদাতা সংক্রান্ত বিষয়ে শ্যামল বাবু, আপনি আপনার বক্তব্য রাখতে চেয়েছিলেন গতকালকে ঠিক প্রশ্নোত্তর পর্ব শেষে, মানে 12টায়। এখন আনছেন আপনি গতকালকে বিকেল বেলার ঘটনা। ইস্যু অনুসারে পরিবর্তন না, আপনাকে কিন্তু যেটা বলেছিলাম শ্যামল বাবু আপনি আগামীকালকে বলবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলুন আপনার মেইন ইস্যুটা বলছেন, যেটার জন্য কালকে আমরা দাঁড়িয়েছি। না, এখন নতুন যেহেতু একটা ইস্যু আছে, না এটা এই সময় তোলা যায় না। এটা কেন দেবেন না কেন? আরে আপনি আমার কথাটা শুনুন না, আমি কি বলছি, আমার কথাটা শুনুন। ছিল প্রশ্ন গতকালকে 12টার সময়, এখন বলছে বিকালকে বিকাল বেলা যেটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এই জন্য তো সাংঘাতিক ইম্পর্টেন্ট নাকি? আমি বলছি গতকালকে আপনার 12টার ইম্পর্টেন্স ওটা হারিয়ে গিয়ে সেটা আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন যেটা বলছি সেটা একটু শুনুন না আপনি। শুনবেন, বলুন। উনি যখন একজন করদাতা সম্পর্কে বলছিলেন তখন পরিষদীয় মন্ত্রী, উনি দীর্ঘদিনের সম্মানিত, উনি বুঝেনও সবকিছু, কিন্তু এই বিষয়ে উত্তেজিত হয়ে উনি বললেন এটার মধ্য দিয়ে জিতেন বাবু আপনি আপনার জাত ছিনিয়েছেন। না, সঠিক না। আমি বলছি, আপনি শুনুন, বলুন। জাত ছিনিয়েছে, ওইটাই বলেছে। বলছি আপনি শুনুন না, ওইটাই বলেছে। শুনুন, সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়, এটা আরো অনেক পরে উনি এই কথা বিজেপি তো দল সরিয়ে দিতে চান না জনতা দিয়ে সুশ্রী দিতে আর কোনো ইস্যু নেই। সুশ্রী আপনার সুশ্রীতে কেউ সুশ্রী পড়বে। আমি একবারও বলছি আপনাদের এই সুশ্রীটা, আপনাদের যে নেগেটিভ প্রচার সবাই জান, আপনি শুনুন না, রাজ্যের মানুষ ভালো করে জান। আপনি শুনুন, বিজেপি হলে কি বলবো, বিজেপি দল, উনি যদি বলতেন যে জিতেন বাবু আপনি আপনার দলের মানসিকতা বুঝিয়েছেন, সেটা ছিল আলাদা। এই কথা বলেন, উনি বলেছেন যে আপনার জাত চিনিয়েছেন, এটা অত্যন্ত এটা উজ্জ্ব করা উচিত, স্বীকার করা উচিত। শুধু তাই না, উনি সিনিয়র, উনি আরো বললেন বাড়াবাড়ি করলে কি মেলার মাটি ঢুকিয়ে দেবে। বলছি অশোভনীয় কোন কাজ করলে মেলার মাঠে ঢুকিয়ে দেবে, এখনো বলছি। অশোভনীয় কিছু করলে এখনো বলছি, অশোভনীয় কিছু করলে মেলা মাঠে ঢুকিয়ে দেবে বলছি। সারা রাজ্য শুনছে, একজন সিনিয়র মিনিস্টার, ওনার এটা আমরা পেতে পারি। এখানে সিনিয়র যারা এটা হয় বলবে কি মেলার মাঠটি মেলার মাঠে তার মানে ওনারা অসভ্যতা করবে, অশোভনীয় কাজ করবে বিধানসভায়, রাজ্যের মানুষ দেখছে, ওনাদেরকে আদর করবে। সভ্যতা এটা সভ্যতা, গুন্ডামি, এটা আপনারা গুন্ডামি করেছেন। উনি কালকে যে ধরনের আপনারা করেছেন, গুন্ডামি করছে। গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে, গুন্ডামি শব্দটা
গুন্ডামি অসীম হবে, গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে, গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে, গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে। মাননীয় বিরোধী দলনেতা এই বিধানসভাকে অপবিত্র করছেন নোংরা কথা বলে। রেফারেন্স পিরিয়ড, রেফারেন্স পিরিয়ড, এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদেরকে 3টি রেফারেন্স পিরিয়ডে নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সময় উত্থাপনের অনুমতি দিয়েছি। আমি প্রথমে মাননীয় সদস্যকে দীপঙ্কর সেন ও শ্রী রামদাস কর্তৃক যুগ্মভাবে আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপন করে অনুরোধ করছি। রিজেক্টেড, এই রেফারেন্স পিরিয়ড রিজেক্টেড। নেক্সট রেফারেন্স পিরিয়ড শ্রীমতী কল্যাণী সাহারায়। এখন আমি উনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভা উত্থাপন করার অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সের বিষয়টি হলো 23শে মার্চ দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক রিলায়েন্স জিও প্রতিনিধি দলে। আমি সিএম দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই রেফারেন্স নোটিশটি বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 1 এপ্রিলের 1 এপ্রিল, ওকে। তৃতীয় রেফারেন্স এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা মহোদয়া, রিয়াদ। এখন আমি উনাকে রেফারেন্স নোটিশ বিষয়বস্তু সভা উত্থাপনের অনুরোধ করছি। অনারেবল স্পিকার স্যার, আমার রেফারেন্স টপিক হচ্ছে 25শে মার্চ সন্ধান পত্রিকায় প্রকাশিত সংবাদ রেশন কার্ড ডিজিটাল করণের সাথে খামখেয়ালি কোনো বিলম্ব হতে পারে পরিষেবা সম্পর্কে। আমি খাদ্য জনসংবরণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই রেফারেন্স নোটিশের বিষয়ে বিবৃতি প্রদানের অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে প্রস্তুত না থাকেন তবে তিনি সময় চাইতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কপিটা পেয়েছি, আজকে আমি উত্তর দিয়ে দিচ্ছি। আজকে এখন দিয়ে দেবেন? দিয়ে দেবো। 1 তারিখ দেবেন না? সাবজেক্টটা জানি, বলে দিচ্ছি। মাননীয় সদস্য যেটা এনেছেন রেফারেন্স 25শে মার্চ সন্ধান পত্রিকায় প্রকাশিত সংবাদ রেশন কার্ড ডিজিটাল করণে গ্রাহকদের খামখেয়ালিপনা ব্যাহত হতে পারে পরিষেবা সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনারা জানেন যে আমাদের রেশন শপে সম্পূর্ণ ব্যবস্থাকে ডিজিটাইজেশন করা হয়েছে এবং তাতে স্বচ্ছতা মেনটেন করার জন্য সারা রাজ্যে 2000-এর উপর যে রেশন শপ গুলো রয়েছে তাতে আমরা ইপজ মেশিনের মাধ্যমে ডিজিটাইজেশন করেছি। আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পুরনো যে কাগজের যে বইগুলো রেশন কার্ড সেগুলোকে আমরা রিপ্লেস করে পিভিসি কার্ডের মতন করে, স্মার্ট কার্ডের মতন করে আমরা সারা রাজ্যে প্রতিটি রেশন কার্ড হোল্ডারের মধ্যে প্রদান করব এবং সেটাকে মাথায় রেখে দপ্তরের তরফ থেকে কাজও শুরু হয়েছে। সিম্বলিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গত দুর্গাপুজোর সময় রেশন সামগ্রী বিলির সঙ্গে সঙ্গে আমরা কিছু কার্ডও প্রদান করেছিলাম, পিভিসি কার্ড। সারা রাজ্যে আমরা লক্ষ্যমাত্রা ধার্য করেছি যে 31শে মার্চের মধ্যে সমস্ত ইকেওয়াইসি সম্পন্ন করে আমরা পিভিসি কার্ডগুলোকে প্রদান করব। কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিছু, সেটা হচ্ছে মাননীয় বিধায়িকা যেটা প্রশ্ন এনেছেন রেফারেন্স আকারে, যে সাধারণ জনগণের মধ্যে এই যে কেওয়াইসি করার যে প্রবণতাটা সেটা একটু আমরা কম লক্ষ্য করতে পারছি। আমরা বারবার বলা সত্ত্বেও সেই জিনিসটা যে স্পিডে আগানোর কথা ছিল সেটা এগিয়ে যেতে পারছে না। কারণ যদি কেওয়াইসি না করা হয়, পজের সঙ্গে যদি আধার লিঙ্ক করা না হয়, তবে আমাদের এই যে ডিজিটাইজেশনের ক্ষেত্রে বা পিভিসি কার্ড প্রদান করার ক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করব যে রেশন কার্ড ডিলারদেরকে যেটা বলা হয়েছে তারাও তাদের কাস্টমারদের সঙ্গে কথা বলছে, ডিলারদের সঙ্গে কথা বলছে এবং প্রধান যে কারণ সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে কোনো একটা পরিবারে
যদি 4 জন বা 5 জন সদস্য থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 3 জন সদস্য রাজ্যের বাইরে থাকছে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, মুম্বাইতে, কলকাতাতে চাকরি করছে বা বিভিন্ন কারণে তারা সেখানে থাকছে। তো অধিকাংশ পরিবারের, বিশেষ করে শহর এবং শহর কেন্দ্রিক যে বিভিন্ন এলাকাগুলো, সেগুলোর মধ্যে বাড়ির 5 জনের সদস্য, রেশন কার্ডে 5 জনের নাম রয়েছে, অথচ ইকেওয়াইসি করাচ্ছেন 2 জন, বাকি 3 জন সময় মতো আসতে পারছেন। এবং গ্রামে গঞ্জে সচেতনতার অভাবে সেই জিনিসগুলো টাইমলি করা যাচ্ছে না। তারপরেও আমরা দপ্তর থেকে রেশন শপ ডিলারদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি, কারণ এটা সরকার একটা পদক্ষেপ গ্রহণ করেছে যাতে স্বচ্ছতা মেনটেন করা যায়। আগে আমরা দেখতাম বিগত সরকারের আমলে 10 তারিখের পর রেশন শপগুলোতে যদি যেত তবে কোনো জিনিস থাকতো না। চাল থাকলে চিনি নেই, চিনি থাকলে ডাল নেই, ডাল থাকলে লবণ নেই, সমস্ত জিনিসগুলো 10 থেকে 12 তারিখের মধ্যে উধাও হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাইজেশনের যুগে সরকারের উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, 1 নেশন 1 রেশন কার্ড, এবং ত্রিপুরা রাজ্য এটা লাগু রয়েছে। এবং স্বচ্ছতার সঙ্গে আমরা সারা বছর সারা মাস যেন মানুষ জিনিসপত্র পায়, তার থেকে যেন বঞ্চিত না হয়, তার জন্য আমরা কাজ করছি। এবং ডিজিটাইজেশন তারই একটা লক্ষণ বা তারই একটা প্রতিফলন। তো এই যে নতুন পিভিসি কার্ড আমরা প্রদান করব, পুরনো রেশন বইগুলোকে রিপ্লেস করে, সেটা অনেকটাই আমরা এগিয়েছি। আমাদের প্রায় 9,83,000 সেখানে রেশন কার্ড রয়েছে। এই রেশন কার্ডগুলোর মধ্যে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি যে আগরতলা পৌর পরিষদের মধ্যে আমাদের পাইলট প্রজেক্ট হিসাবে আমরা আগে প্রদান করব। এবং আগরতলা পৌর পরিষদের মধ্যে ইতিমধ্যে আমাদের প্রায় 1.5 লক্ষের মতো কার্ড আমরা রেডি করতে পেরেছি। মাসখানেকের মধ্যে সেগুলো আমরা রেশন শপের মাধ্যমে প্রদান করব। আমার আপিল থাকবে সারা রাজ্যের গ্রামীণ মানুষের কাছে, বিশেষ করে তাদের মধ্যে একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য। এবং আমরা রেশন শপ ডিলারদেরকেও আমরা বলছি যাতে করে তাদেরকে ডেকে ডেকে ব্যক্তিগতভাবে ইকেওয়াইসি করানো হয় এবং আমাদের কাজটাকে আমরা ত্বরান্বিত করতে পারি। ধন্যবাদ। কিছু বলবেন? Point of clarification, sir. Hambai, dini ang je o reference matu bani karan ke mo ration card ni. Thangnayo dini je Bharatpratya minister onek kahmake answer deka. Kintu haikono onekta jagao parabo. O samani bishoy pano ani বিশেষ কারণে assembly Ramabili assembly bishoy ko abo kok saleka subdivision level SCM সভাপতি মিটিং আসলে লাইজা। কিন্তু এখন অনেকটা জায়গাও আং যে নাইমানে চিনি ত্রিপুরা সার্ভিস নি বিসিঙ্গ অনেকটা গরিব ফ্যামিলি তিনি রেশন কার্ড আলাদা খাইছে গিয়া অনেক বছর ধরে তিনি রেশন কার্ড খাইছে গিয়া আলুজা ইনকাই বাক্সা নাইকা অনেকটা ফ্যামিলি তিনি পয়সা 4-5 জন মানে করে রেশন কার্ড বড় আলাদা খাইমাই আং গরিব মানে ভাবে ইনকাই abuno enke onekta jaga enke internet ni problem onekta ration card tungo internet access kora jemon chini ayam khai chini Ramabili onekta jaga internet connection maya ni khasingo borok thik mote shomoy mote khaime enke tar to jumia jum chasni shomoy jum ho tangnani shomoy hognani haile mage bisepat tangjane borok ba tabu o jora jastai khub hognani jora borok somi motte jorari maya enke busabuti rok bo kaisa borok hostel rok tongo haini mangai tekisa jorari mangai khub janai amne ang srena mojungo enke baksa to orekta family pasingo saka 4-5 jon jodi family kaisa to mangai 2 jon ra aadhar card tongo enke abuno chini ang protek bar ani subdivision level ang naine khani SM option no jong prai somoy no omni kongma sale block level bosung omo aadhar katal bunani ba update khenani aadhar tongmani pore ba update khena thangkai onek din nangi thango aadhar update khamia ingkangkai haini mangai jorate ki sari mang khub janai kintu ang je tiniwo je o bortoman sarkar haye ang naika nai bigoto onek bochor jong nayo je nukha je ration card onekta somoyo boa ration card bangma nukjago কিন্তু ও যে আধার লিঙ্ক নি ছুটে যে বর্তমান গভর্নমেন্ট যে ফাইয়ে যে ও পরিষেবা খাইমানি দাঁড়াতে তিনি ন্যায্যভাবে যে বড় রেশন কার্ড নাংনাই বনিসিমি মানমানি অনেক খুশি হাইপনো আং মুচুঙ্গো তেসা জরা তেসা রিমা খাইকে খুব জানাই
Kita kisah kok ini কিছু আগে কোয়েশ্চেন পিরিয়ডও কাইসা কক কাছাকা যার মানে যে প্রত্যেকটা গরিব ফ্যামিলিও যদি সে স্কুল কাহাম পড়ে না থাকাঙ্কে যেমন একলব্য বিদ্যাজ্যোতি যে কোনো স্কুল যদি পড়ে না থাকাঙ্কে বড় বিপিএল রেশন কার্ড নাঙ্গো ইনকা আং যে তাবসুক জরা 2021 আং এমএলএ উমানি পড়া আং প্রত্যেকবার আং সাব ডিভিশন লেভেল আং থাঙ্গি সুমি নাইও মানে রেশন কার্ড নি কোনো কোটা বিপিএল এর কোটা দে তমনে কিন্তু সংখ্যা আরো কোনো বিপিএল কোটা করে ইনকা আংকে চিনি অনেকটা ফ্যামিলি যারা গরিব তিনি বড় নেই রেশন কার্ড তমিব বুসা 2 জনা 3 জনা বড় নেই এপিএল রেশন কার্ড বিপিএল আনিয়ান খানি বড় স্কুল কাহাম একলব্য স্কুল বড় চান্স মাইয়া এখানে নবোদয়া স্কুল বড় চান্স মাইয়া আং তঙ্গ হানি ভাগে মাননীয় স্পিকার নি থুতে আং পারপ্রাপ্ত মিনিস্টার আং সমনো আং শ্রীরামু জুগো তামকে যদি চিনি গরিব ফ্যামিলি যারা পেশা 4-5 জনা তঙ্গাই বড় বিপিএল রেশন কার্ড ব্যবস্থা খাইমাকে বড় নি বুসাবুতি তিনি ইংলিশ মিডিয়াম স্কুল প্রাইভেট স্কুল থাকাই আং যে নাইমানি বছর প্রতি বড়নি স্কুল ফিস বুক ফি রিএডমিশন ফি বড়নি 12 তঙ্গো হাইনি মাঙ্গে বড়নি বিপিএল রেশন কার্ড ব্যবস্থা খাইমাকে খুব জানে আং খাকলায়ও ইংগিতে কিসাক চিনি সংবিধান যে তঙ্গো রিয়াং ফ্যামিলি খাংখাইনো অন্তোদয় রেশন কার্ড মানানি প্রায় ন নাইনেকা দাবো অন্তোদয় রেশন কার্ড जों মানানি তঙ্গি খানো যে অনেকটা বিপিএল যে পয়লা নিসমি বিপিএল ওনার বড় বিপিএল ন তঙ্গো কিন্তু বড়নি বুসা এপিএল চাকরি মা খাংখাই বড়নি বুসা এপিএল রেশন কার্ড খাংনাই কিন্তু বড় সেম বিপিএল ন তঙ্গো বুমা বুকা আইনি বাঙ্গে বিপিএল কুটা তঙ্গা যে মানে কাঙ্গে কুটা কোনো দিন অঙ্গি মাইয়া বড় যে বড় ঠিকা বিনি কুটাও সে जों বিপিএল হাব মানে কাঙ্গে ন কুটা কোনো দিন जों মান মানে করে গরিব হানি বাঙ্গে না অমনি তুই বাংসির নাম যুগ চিনি রিয়াং ফ্যামিলি রব প্রায় যে গরিব একদম জুমিয়া জম চাষ খাই যায় তনে পর কাইসা অমো খাই বরং অন্তত রেশন কার্ড তো হিয়া হাই কোনো বিপিএল বা পিজি কানো বড় মানানি বাগে অমো আং শ্রীনাম যুগ আসুন আমি প্রথম বাই মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য নন্দিতা রিয়াং, ওনার অনেকগুলো প্রস্তাব আছে। নাম্বার 1 যেটা আমি বুঝতে পেরেছি যে 31 মার্চ পর্যন্ত যে সময়টা কেওয়াইসি সেটাকে বৃদ্ধি করার আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটা বাড়িতে, যেটা আমি বললাম যে 9,83,000 যে আমাদের রেশন কার্ড, প্রতিটা রেশন কার্ডকে আমরা পিডিসিতে পরিণত করব, পুরনো যে জটিল বইটা আমাদের কাগজ। তার জন্য আমরা কথা বলে আমাদের মধ্যে এক প্রস্তাব আলোচনা হয়েছে ডাইরেক্টর সেক্রেটারি এবং আমার মধ্যে, সে বিষয়ে আমরা দেখছি ব্যাপারটা। তবে আমরা যেহেতু প্রাথমিকভাবে একটা লক্ষ্যমাত্রা ধার্য করেছি এই ফিনান্সিয়াল ইয়ারের 31 মার্চ পর্যন্ত, আমরা দেখবো যে কতটুকু আমরা করতে পেরেছি, তারপর ওই টেক ফার্দার কল। নাম্বার 2, উনি বিপিএল এর কথা বলেছেন বা পিজি। এখন তো বিপিএল নেই, প্রায়োরিটি গ্রুপ। এবং আপনি জানবেন নিশ্চয়ই মাননীয় অধ্যক্ষ মহোদয় যে প্রায়োরিটি গ্রুপ পেতে গেলে একটা কমিটি রয়েছে, সেটা এসডিএম লেভেল থেকে যদি অ্যাপ্লাই করা হয়, যারা ক্যান্ডিডেট অ্যাসপিরেন্ট তারা যদি অ্যাপ্লাই করে প্রায়োরিটি গ্রুপের জন্য তাদের রেশন কার্ডকে, তবে প্রপোজালটা আমাদের কাছে আসতে হবে এসডিএম থেকে। আমাদের একটা কমিটি রয়েছে, সেই কমিটিটা বিচার করবে যে তারা প্রায়োরিটি গ্রুপের আওতায় আসার যোগ্য কি, তারপর আমরা সেটা বিচার করব। তারপর আমি আপনাকে আগেও বলেছি, এখন আপনাকে বলবো, আপনি অ্যাপ্লাইটা করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি দেখবো আপনাকে কি করে প্রায়োরিটি গ্রুপে কনভার্ট করা যায়। পাশাপাশি রিয়াং এর কথা উনি বলেছেন, তো এটা আমি পরিষ্কার নয় এটা কি যারা ব্রু রিয়াং না আমাদের রাজ্যের যারা বেসিক্যালি রিয়াংরা ছিল তাদের কথা বলেছেন, সেটা একটু ক্লিয়ার করবেন। এই যে প্রিমিটিভ গ্রুপ মাইকটা দিন ওনাকে। হ্যাঁ এসছে, বলুন। শুধু ব্রু রিয়াং হেন কাইসা প্রিমিটিভ গ্রুপ উপর খবজাবো প্রিমিটিভ গ্রুপ খজগা হেন বাঙ্গে কাজে আইন কাইসা তঙ্গো সেন্ট্রাল বাই রাইস বাই যে অমো চিনি রিয়াং পরিবার কাঙ্কে বড় অন্তদই উনানি কাইসা মতম আইনে থাকে। কিন্তু আবো কোনো দিনও এত দীর্ঘ বছর সরকার চালু হয়ে থামান পড়ব অমো চালু থামানি কোনো বোঝা গিয়া এঙ্গাই আং যে নাইখা ব্রু সেটেলমেন্ট তাবো তো বড় বিজি মান তঙ্গো আবো তো কিন্তু রিয়াং ব্রু সীমিত বরক্ত গরিবিয়া যে লোকাল তাবো ত্রিপুরা রাজ্য সেখানে এত জনবসতি যে কম নাই, বড় অনেক গরিব ফ্যামিলি তঙ্গো বরং নব কিসা চিন্তা ধারণা খাইখানতে জানাই আবার বলছি।
ঠিক আছে। তো উনি বলেছেন যে এটা একটা প্রিমিটিভ গ্রুপ, যেটা তো সমস্ত সুযোগ সুবিধা আমরা প্রদান করে যাচ্ছি। আর তার বিষয়ে রুনিও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, এটা ট্রাইপ্রাইক আমাদের এগ্রিমেন্ট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তাদের সাথে, তাদেরকে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আপনার যদি আলাদা কোনো প্রপোজাল থাকে সেটা আমার কাছে আপনি দেবেন, সেটা এসডিএম এর মাধ্যমে যেন সেটা আসে, আমাকে একটা কপি দেবেন আপনি, তারপরে আমি আপনাকে সেটা দেখবো কি করা যাবে। Calling attention, দৃষ্টি আকর্ষণ নোটিশ। এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ আমি স্যার ভেরি ইম্পর্টেন্ট একটা বলো। সরি, আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো যে আমাদের এখন আর বিপিএল কার্ড নেই, সব প্রাইভেট গ্রুপ আর অন্তর্দয়, ওটাই বলছি পিজি। তো এখানে আমাদের যে বিপিএল কার্ডের যে সুবিধাগুলি, যেরকম ক্যান্সার হাসপাতালে যদি কোনো পেশেন্ট ভর্তি হয়, যদি তার সে বিপিএল ভুক্ত হয়, তাহলে সমস্ত টেস্ট ফ্রি। তো এখানে বিপিএল আর পিজি এখন সেই প্রায়োরিটি গ্রুপ, কিন্তু যারা প্রাইভেট গ্রুপ তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। কারা পাচ্ছে না? মনে এখন তো পিজি প্রায়োরিটি গ্রুপ আর বিপিএল বলতে কিছু এখন নেই, প্রায়োরিটি গ্রুপ আছে, অন্তর্দয় আছে। এখন যাদের পুরনো বিপিএল হলুদ কার্ড গুলো ছিল, বিভিন্ন সময় হাসপাতালে গেলে সুবিধাগুলো একমাত্র ওই হলুদ কার্ড যারা তারাই পাচ্ছে, পিজি গ্রুপ যারা তারা সেই সুবিধা পাচ্ছে না। ইনফ্যাক্ট স্টাইপেন্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি এটা জানতে চাই যে যারা যে পিজি আর মানে বিপিএল যদি এক হয়, তাহলে কেন এই সুযোগ সুবিধাগুলো বিভিন্ন সরকারি অফিসে স্টাইপেন্ডের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের মানুষগুলো পাচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, না এটা তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, মানুষ শত অভিষেক প্রশ্ন তুলেছেন, যেমন খাদ্য দপ্তর কার্ডের ইস্যু অথরিটি আপনি, কিন্তু হাসপাতাল, বিদ্যালয়, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলবেন। না, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, এটা মাননীয় সিএম এর জুরিসডিকশন। অভিষেক দেবরায় যেটা বলেছেন যে আগে বিপিএল লেবারেরা যারা রয়েছে টিএসআর, তাদেরকে আমরা যে কোটা দিতে পারতাম, কারণ আমাদের হিউজ স্টক ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের সেই স্টকটা নেই। আমাদের ওই মানুষের মুক্ত যে ফ্রি চালটা পাচ্ছে সেটা অ্যাভেল করার একটা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তো গরিব মানুষ, তাই আমরা পিজিটাকে এখন প্রেফারেন্স দিচ্ছি, আমরা সেটা প্রদান করছি। আর যতটুকু হেলথ ফ্যাসিলিটির কথা উনি যেটা বলেছেন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উনি বলতে পারবেন হেলথ এন্ড স্টাইপেন্ড এটসেট্রা সে বিষয়টা। আমরা তো কার্ড ইস্যু করার মালিক, আমরা কার্ড ইস্যু করে দিচ্ছি। স্পেসিফিক কিছু যদি এরকম থাকে নজরে আমরা শিওর, থ্যাংক ইউ। ইন জেনারেল আমি করার চেষ্টা করি। ঠিক আছে। মাননীয় সদস্য থেকে 3টি নোটিশ পেয়েছি, নোটিশগুলো পুরো তর্জমা করে উত্থাপন সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হলো স্মার্ট সিটির অগ্রগতি সম্পর্কে। ওনার আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সবাই উত্থাপন সম্মতি দিয়েছি। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ নোটিশ বলে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগত, তাহলে তিনি পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি বিষয় বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 1 তারিখ এপ্রিলের 1 তারিখ। ওকে, আচ্ছা। এখানে একটা বিষয় হচ্ছে, আমি পরিষদীয় মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি, আমি পরিষদীয় মন্ত্রী যত্নবাবুকে জানাচ্ছি যে রেফারেন্স শেষ ছিল 3টার মধ্যে একটা ছিল দীপঙ্কর সেনবাবু, ওই যেহেতু চলে গেছে ওরা কিন্তু ক্যান্সেল, অটোমেটিক বাতিল। দ্বিতীয় নোটিশে যুগ্ম এনেছেন মাননীয় সদস্য শ্রী সজীব সরকার 16 জননাথ, বাতিল নেই তো, ঠিক আছে কিনা? এটা পড়ারও দরকার নাই, বাতিল। তৃতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো
বর্তমান গ্রামাঞ্চলের শিক্ষার পরিকাঠামো উন্নয়ন সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশে সভাপতি মহোদয়ের সম্মতি দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দেওয়া পারক হন, তাহলে আমার একটা পরবর্তী তারিখ জানাবেন যে তিনি বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি ফার্স্ট এপ্রিল। Laying of papers on the table of the House. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং ওনার স্টেটমেন্টও দাবি করছি এই মর্মে, আমাদের এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, এনআইটি হোক, NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি হোক, ফরেন্সিক ইউনিভার্সিটি হোক, এখানে শিক্ষক প্রশিক্ষক পদে নিয়োগের বেলায় ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করছি, স্বজন পোষণ আমরা লক্ষ্য করছি এবং রেশিয়াল কমেন্টও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। আমার কথাটা আমি সাসপেনশন করতে চাই। ইউ আর ইন এ বেটার পজিশন। পিএসসি কিছু কিছু লোক যারা ডেকে নিয়ে গিয়ে প্রশাসনের বড় বাবু পিআরটিসি কেন এখানে লাগু করা হলো, বাইরেরা সুযোগ পাচ্ছে না, এরকম ভাবেও কটূক্তি করা হয়েছে। সবটা মিলে, যেমন ধরুন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমি বলি, ভাইস ভিসি ওনার প্রশিক্ষক পদে ওনার ছেলে চাকরি পেয়েছে, ওনার ছেলের হবু স্ত্রী উনি চাকরি পেয়েছেন, এই স্ত্রীর বান্ধবী চাকরি পেয়েছেন, হবু স্ত্রীর ফ্রেন্ড চাকরি পেয়েছেন। এনএলইউতে আমাদের ত্রিপুরার 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। ওখানে 1 বছরের প্রবেশনারি পিরিয়ড, দে আর অল গোল্ড মেডেলিস্ট, পিএইচডি হোল্ডার, স্কলার্স, তাদের বলা হচ্ছে আরো 1 বছর প্রবেশনারি পিরিয়ড বাড়িয়ে দেওয়া হয়েছে যে এরা নাকি সাবস্ট্যান্ডার্ড এলিমেন্ট। এরকম ধরনের রেশিয়াল কমেন্ট করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। I will request you to take cognizance of all this development and take appropriate actions. This is unbearable. আমাদের রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা সুযোগ পাবে না। বহিরাগত স্টেট গুলো থেকে এসে they will take the advantage. That is not going to happen anymore. You please ensure that. এবং এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ এবং স্টেটমেন্ট দাবি করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে এখন সুদীপ রায় বর্মন মহোদয় যে বিষয়টা বলেছেন আমার উপর জোরও আছে। আমি অলরেডি বিষয়টা নিয়ে, কারণ ডাইরেক্টলি হাত দেওয়া যাবে না, কালকে যেরকম বিষয় হয়েছিল এক্স্যাক্টলি, আমি আমার মতো করে আমি খবর নিচ্ছি, যেখানে আইনের মাধ্যমে আমি হস্তক্ষেপ করতে পারি, নিশ্চয়ই আমি সেটা আরো বিশদভাবে আরো খবর আমি নেওয়ার চেষ্টা। Okay, fine. Now the business before the House laying a copy of the annual report of Tripura Industrial Development Corporation Limited for the financial year 2020-21 on the table of the House. Now I request Honorable Minister in charge of the Industries and Commerce and Secretary Department to lay a copy of the above mentioned annual report on the table of the House. Mr. Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Industry Development Corporation Limited for the financial year 2020-21, as required under Clause B of Subsection 3 of Section 619A of the Company Act 1956. Thank you, sir. Now the business before the House is laying a copy of the Tripura boilers within bracket 3rd Amendment Rules 2024 on the table of the House. Now I will request the Honorable Minister in charge of the Labor and Secretary Department to lay a copy of the above mentioned rules on the table of the House. Mr. Speaker, sir, subject notice of lay of the Tripura Boilers and 3rd Amendment Rules 2024. Sir, I hereby give notice my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Boilers 3rd Amendment Rule 2024,
as required under Section 29(2) of the Boiler Act to 1923. Honorable members are requested kindly to collect the copies of annual report and rules from the notice office of the Tripura Legislative Assembly. Now, government bill, সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা মিউনিসিপাল within bracket 9th Amendment Bill 2025 within bracket the Tripura Bill number 6 of 2025 উত্থাপন। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বিলকে সহস্থাপন করার জন্য সবার অনুমতি প্রস্তাব অনুরোধ করছি। Mr. Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Municipal 9th Amendment Bill 2025, Tripura Bill number 6 of 2025 on the table of the House. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো যে ত্রিপুরা মিউনিসিপাল উইদিন ব্র্যাকেট 9th Amendment Bill 2025, ত্রিপুরা বিল নাম্বার 6 of 2025 এর সহস্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে না বলবেন, যেহেতু না বলার কেউ নেই, অতএব সবাই বিলটি উত্থাপিত হলো। সবাই উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ নেওয়ার জন্য মাননীয় সদস্য মতামতকে অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হলো 2025-26 অর্থ বছরের ব্যয় বরাদ্দের উপর সাধারণ আলোচনা। আমি মাননীয় সদস্যদের অনুরোধ করব আলোচনা চলাকালে আলোচনা শুধুমাত্র ব্যয় বরাদ্দের দাবির জন্য নির্দিষ্ট থাকে। আমি সবার কাছে নাম চেয়ে অনুরোধ রাখছি যেন নাম দিয়ে দেয়। সতীবাবু বলবে বাজারে আলোচনা দিব আমার পরিচিত। এখন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 21/3/2025 শুক্রবার ত্রিপুরার মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এই মহতী সভায় 2025 এবং 26 অর্থবর্ষের জন্য উনি 32,423 কোটি 44 লক্ষ টাকার বাজেট পেশ করেন। আমি প্রথমে এই বাজেটকে সর্বাত্মকরণে সমর্থন করছি, কারণ এবারের বাজেট যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং যেভাবে সুন্দরভাবে যে ত্রিপুরার সর্ব অংশের মানুষের জন্য এই বাজেটে ভিতরে বিষয়গুলো লিপিবদ্ধ রয়েছে। আপনারা সকলেই জানেন বাজেট একটা সরকারের দিশা, একটা দর্পণের মতো সরকার কি চাইছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং রাজ্যের উন্নতি এবং প্রগতিকে এর মধ্যে দিয়ে লিপিবদ্ধ করা হয়। তো এবারে এই বাজেটে 257টি প্যারা রয়েছে। তার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী দীর্ঘদিন তিনি কমিউনিস্টদের সঙ্গে লড়াই করেছিলেন এবং বর্তমানে তিনি জানেন যে কমিউনিস্টে আত্মফায়দা কি এবং তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। তার জন্য এই বাজেটে 257টি প্যারার মধ্যে 54টি প্যারা তিনি বড় হরপে কালো কালি দিয়ে সেগুলিকে উল্লেখ করেছেন এই কারণে যাতে যে বিরোধীরা একটু কম দেখে, যাতে বাজেটে এই প্যারাগুলো যাতে তাদের না দেখতে অসুবিধা হয় এবং প্রত্যেকটি দপ্তরের পরে একদম সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করা হয়েছে সরকার কি কি দিশা নিচ্ছে। অর্থাৎ একটা সরকার কত সাহসিকতার বাজেট এখানে পেশ করেছে যে গত বছরগুলিতে সরকার কি কি কাজ করেছে সেগুলো উল্লেখ করে পরবর্তী সময়ে সরকার কি কাজ করবে সেগুলো এখানে রাখা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিরোধী দলনেতা 21 তারিখ মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরে পত্রিকায় তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন যে শরণার্থী কালের মধ্যে এত দীর্ঘতম বাজেট পেশ করা হয়নি, অনেক সময় নিয়ে বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে এবং তিনি শেষ দিকে আরো কি বলেছেন,
অন্তঃসার শূন্য, দিশাহীন, উদ্দেশ্যহীন, জনবিরোধী বাজেট। তারপরে বামপন্থীর একটু বুদ্ধি টুকলি বেশি, কিভাবে মানুষকে বিভ্রান্তি করা যায় তার জন্য পত্রিকা যখন প্রতিক্রিয়া চেয়েছেন তিনি বলেছেন বাজেটের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে পরবর্তী সময়ে বিস্তৃত প্রতিক্রিয়া দেবেন। 24 তারিখে যখন বাজেট তিনি এখানে আলোচনা করছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো। তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বাজেটটা পড়েছেন। পড়ার পরে তিনি কি বলেছেন যে ছিটে ফোঁটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি স্বীকার করেছেন এই বাজেটে জনগণের জন্য এই সরকার কিছু ব্যবস্থাপনা রেখেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেটের এই যে মূল যদি সারাংশ, আমি বড় অক্ষরে লেখাগুলো তো তারা পড়বে, যেহেতু মাননীয় আমাদের অর্থমন্ত্রী বড় করে দিয়েছেন, সেগুলো পড়বেন, অল্প সময় লাগে সেগুলো, আমি সেগুলো আলাদাভাবে সেখানে লিপিবদ্ধ করেছি যাতে শর্টকাটে সেগুলো আলোচনা, আপনি আমাকে এত সময় দেবেন না প্রত্যেকটি বিষয় আলোচনা করার জন্য। ছোট অক্ষরে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী মহাশয়, এই বাজেটের সারমর্ম, এই সরকার এই 7 বছরে কি কাজ করেছে সেটা ছোট্ট সারাংশ আকারে এই বাজেটের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যারা নাম্বার 2 তিনি বলেছেন আমাদের রাজ্যের মূলধনী ব্যয়ের পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমাদের রাজ্যকে উৎসাহিত করতে ভারত সরকার 219,9,00,000 টাকার প্রদান করতে চলেছেন। আমাদের রাজ্য সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থানের লক্ষ্যে আরো বেশি করে মূলধনী ব্যয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন। তার জন্য এই বাজেটে 7,903,26,00,000 টাকা অন্তর্ভুক্তি করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিরোধী দলনেতা তিনি কি বলেছিলেন, তিনি বিভিন্ন বিষয় এনে এখানে বলেছিলেন যে সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে, তিনি টাকার মূল্যের সঙ্গে সেখানে ব্যাখ্যা করেছে। আপনারা অনেকে জানেন, বিরোধী যারা দলের রয়েছে তারা জানেন না যে ভারতবর্ষে এখন অর্থনৈতিক অবস্থা কি রয়েছে। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে 5টি দেশ, আমেরিকা, চীন, জাপান এবং জার্মানির পরের 5ম স্থান ভারতে। এর মধ্যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা তার অর্থনৈতিক জিডিপি অর্থাৎ জিডিপির হার, যেটা জাতীয় গড়েকে পিছনে ফেলেছে। ভারতবর্ষের বৃদ্ধির হার হলো 10.1% আর ত্রিপুরার 10.5%। সুতরাং এই বাজেটের মধ্যে দিয়ে ত্রিপুরার অগ্রগতি, জনগণের জন্য সরকার কি করছেন তা বিধানসভা বয়কট করে। আমি আপনাকে বলছি রেগার বিষয় নিয়ে, যেটা আমাদের বাজেটের মধ্যে এবার সেটা স্থান পেয়েছে। আপনার বিশেষভাবে আমাদের যে রেগা রয়েছে অর্থাৎ MGN রেগার প্রকল্প কিভাবে করা হয়, এটা দীর্ঘদিন আগে থেকে। এখানে প্রথমে হবে অ্যাকশন প্ল্যান করা প্রত্যেক পঞ্চায়েত, সেগুলো ব্লকে জমা দেবে। জমা দেওয়ার পরে জনগণ কি করবে, তার একটা ডিমান্ড যে আমি কতটা কাজ করব। এই ডিমান্ডের পরিপ্রেক্ষিতে তাকে কাজ দেওয়া হয়। মানে অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে বিরোধী দলের কংগ্রেসেরও কয়েকজন সদস্য লাফালাফি করে বলে আজ পর্যন্ত যারা ডিমান্ড দিয়েছে, সরকারের কাছে কাজ চেয়েছে, এমন কত লোককে বঞ্চিত করা হয়েছে। ডিমান্ড না দিলে সরকার সেটা টাকা দিতে পারে না। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, অমরপুর আরডি ব্লকে 5 লক্ষ ম্যান্ডিজের জন্য এবার অ্যাকশন প্ল্যানে রাখা হয়েছে। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তার থেকে সেটা টাকা দেওয়া হয়। আগের মতো ওই যে রেগার কাজ দিয়ে ওই লিডারের নেতার বইয়ের কাজ করার এই ব্যবস্থা বাতিল হয়ে গেছে। আগে কি করতো সরকারি ভাবে সিপিএম, পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েতের মেম্বার থেকে সবাইকে রেগা জব কার্ড দিত, আর কোনো কাজ করতো না। এদের
পাপের পাচিত্য করতে হচ্ছে আমাদের সরকার। তার জন্য কেন্দ্রীয় সরকার এখন রেগার কাজ করতে গেলে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। এবার তাদের মতো যারা এই রেগার ভিতরে নাম নথিভুক্ত ছিল তারা এখন আর লজ্জা শরমে আর কাজে আসে না, অ্যাটেন্ডেন্স দিতে আসে না। তার জন্য সেখানে কাজের রেগার কাজে সেটা আস্তে আস্তে কমিয়েছে, অর্থাৎ ডিমান্ড নেই। আবার ডিমান্ড থাকলে হবে না, কেন্দ্রীয় সরকার যে এবার বাজেট গুলোতে আপনাকে অ্যাকশন প্ল্যান নেওয়া হবে পুকুরের জন্য 5 বছর পর সেটাকে আবার মেনটেনেন্স করা যাবে। কি কি জায়গাতে আছে যাতে স্থায়ী সম্পদ উৎপাদন করা যায়। এবার ফলের বাগান হোক, রাস্তাঘাট করা হোক, সেগুলো এই আমাদের সরকার আসার পরে এবং বিশেষভাবে এই রেগাতে এখন অ্যাটেন্ডেন্স রাখা হয় যে আপনি কি কাজ করছেন সেগুলো। আর বিশেষভাবে রেগাতে এখন মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে সেটা এখানে বিশ্লেষণ করেছেন যে 242 টাকা। তারা বলছেন ভীষণ ডকুমেন্টে আছে 340 টাকা। এখন 340 নয়, একজন মানুষ যারা হাজিরা পায় 500 থেকে 600 টাকা এখন সাধারণ মানুষের হাজিরা। তো সুতরাং মানুষ সেখানে রেগার কাজের আগ্রহ আস্তে আস্তে মানুষের কমে গেছে। এবং তারপরেও অমরপুরে আমাদের আরডি ব্লকের আমি 5 লক্ষ এবার ম্যান্ডেট দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল এটা হলো আপনার ডিমান্ড দেওয়া হলো 5 লক্ষ, কিন্তু সেখানে অমরপুর ব্লক করেছে 7.5 লক্ষ ম্যান্ডেট। এবার কেন্দ্রীয় সরকার যেহেতু অনলাইন ব্যবস্থা করা হয়, এই 2.5 লক্ষ লোকের 4 কোটি টাকার ম্যান্ডেটের টাকা আটকা পড়ে গেছে। এটা শুধু অমরপুর নয়, সারা ব্লকে। অর্থাৎ তুমি যে অ্যাকশন প্ল্যানে যে ডিমান্ডটা দেবে তার অনুযায়ী কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আস্তে আস্তে সেখানে আটকে গেল। এবং এর মধ্যে 4 লক্ষ কোটি টাকার মধ্যে 2 লক্ষ কোটি টাকা ব্যবস্থা করা হয়েছে, সেগুলো আরো পাবে। এই নিয়ে কিছু কিছু জায়গাতে বাস্তব কিছু সমস্যা তৈরি হয়েছে টেকনিক্যাল বিষয় নিয়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিশেষভাবে আমি আজকের এই যে বাজেট রয়েছে, বাজেটে আপনার 79 নং প্যারাতে এখানে মাননীয় বিরোধী দলনেতা বলছে যে এই বাজেট জনগণের জন্য কিচ্ছু করেনি, অন্তঃসার শূন্য। এখানে 89 পাতাতে যেটা লেখা আছে মুখ্যমন্ত্রীর বালিকা সমৃদ্ধি যোজনা নামে অন্তর্দয় পরিবারভুক্ত প্রতিটি সদ্যজাত কন্যা সন্তানের জন্য 50,000 টাকা বিনিয়োগ করা হবে এবং 18 বছর পরে সুদে আসলে সেই টাকা পাবে। আমাদের সমাজ ব্যবস্থা আদিম কাল থেকে মহিলাদের প্রতি একটা বঞ্চনা, শুধু সামাজিক ভাবে। মেয়ে যদি কন্যা সন্তান হয় 7টা উলুধ্বনি দেয়, আর ছেলে হলে 12টা উলুধ্বনি দেয়। এবার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, তারে অনুসরণ করে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার বেটি বাঁচাও বেটি পড়াও শুধু বলা নয়, বাস্তবে তার কার্যকারী ভূমিকা এবার বাজেটে নিয়েছেন। আপনারা বলছেন জনবিরোধী। এবার যে বাড়িতে দরিদ্র পরিবারে কন্যা সন্তান হবে উলুধ্বনি নয়, শাক বাজবে, ঢোল বাজবে, 50,000 টাকা জন্মের সঙ্গে সঙ্গে তার জন্য রাখা হচ্ছে। শুধু তাই নয়, এরপরে দেখেন 85 পাতায় 85 প্যারাতে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর কন্যা বিবাহ যোজনা। আগে গরিব মানুষ পার্টি অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরতো, আমার মাইয়ারে বিয়ার জন্য টাকা দিন। এখন বিবাহের জন্য সেখানে 50,000 টাকা রাখা হয়েছে। শুধু তাই নয়, মহকুমার ভিত্তিক এটা বিরোধী দলের এরিয়া হলো, সেখানে আপনার গণ বিবাহের ব্যবস্থা করা হয়েছে দরিদ্র ছেলে মেয়েদের জন্য। তার জন্য 10 কোটি টাকা সেখানে ব্যবস্থাপনা রাখা হয়েছে। শুধু এখানে সাধারণ মানুষের জন্য নয়, এই কারণে তো বড় অক্ষরে কালো করে করে লেখা দিছে মাননীয়, বড় অক্ষরে কালো কালি দিয়ে লেখা দেওয়া হয়েছে, যাতে আপনার কাছে বাজেট বই আছে দেখিনি। শুধু সরকার গরিব মানুষের জন্য নয়, বাজেটের মধ্যে রাখা হয়েছে এটা উৎকৃষ্ট বাজেট। বিশেষ করে পশুপালন দপ্তরে চিন্তাই আপনারা কোনো করেননি। 15 নম্বর প্যারাতে রয়েছে যে
2025-26 অর্থ বছরে 55টি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। 4,50,00,000 টাকা রয়েছে। সেটা কি একটা নাম্বার আছে 1962, ফোন করে গরু অসুস্থ, হসপিটালে যেতে হবে না, মাননীয় এখানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রয়েছে, গাড়ি আপনার বাড়িতে যাবে চিকিৎসার জন্য। এই বাজেটের মধ্যে তার ব্যবস্থাপনাও আপনার সেখানে রাখা হয়েছে, যাতে কোনো অবস্থাতে প্রাণী পালকরা যাতে সেখানে অসুবিধার সম্মুখীন না হয়। শুধু তাই নয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেটের মধ্যে বিশেষভাবে আপনার 246 নম্বর বাজেট পেরাতে সেখানে মাননীয় অর্থমন্ত্রী বিশেষভাবে আমাদের যারা দেশ রক্ষা করে, কোনোদিন কেউ ভাবেনি তাদের যখন তাদের মৃত্যু হবে, পরিবারে অবিবাহিত আর্থিকভাবে নির্ভরশীল কন্যা সন্তান পুত্র সন্তানকে 18 বছরের ঊর্ধ্বে সামাজিক ভাতা প্রদান করা হবে। তার জন্য 2,40,00,000 টাকার সেখানে ব্যবস্থা করা হচ্ছে। আপনারা বুঝছেন এটা বলে জনবিরোধী বাজেট। এখানে আপনারা জনসভায় ভাষণ দেওয়ার লোক পান না, বিধানসভাকে জনসভা হিসাবে ব্যবহার করে সেখানে ভাষণ দেওয়ার জন্য এবং অশোভনীয় আচরণ করে বিধানসভাকে উত্তপ্ত করে ওয়াক আউট করার জন্য আপনারা চেয়েছিলেন। মাননীয় পরিষদীয় দল মন্ত্রী সেটা বুঝেছেন বলে বলছেন আপনারা যত পারেন তত বলেন। এটা আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থায় একটা মুখ্য ভূমিকা নেয়, তার ঘটনতন্ত্র আলোচনা করবে, কোথায় সরকারে ভুল ত্রুটি সেগুলো ধরিয়ে দিয়ে সেখানে না বলে মানুষকে বিভ্রান্তি করার মতো একজন বিরোধী দলনেতা তিনি দীর্ঘদিনের সেখানে তিনি বিধানসভায় বলছে গুন্ডামি করছেন। ভদ্রতার সীমা যখন ছাড়িয়ে যায় সাধারণত তার তত্ত্ব দিতে হয় এবং আমাদের বেকারিদের ভদ্রতার সঙ্গে সেগুলোর আপনাদের উত্তর দিয়েছে। আপনাদের সময় বিরোধীদের চটকনা পর্যন্ত আপনারা দেখিয়েছেন আপনাদের দলের সিপিএম এর লিডাররা। আপনারা সেগুলো ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 1948 সাল স্বাধীনতার পাক মুহূর্তে ভারতের কমিউনিস্ট পার্টিরা বলেছিলেন ইয়ে আজাদি ঝুঁকা হে দেশ আবি তক ভুকা হে। মানে আপনার স্বাধীনতার পাক মুহূর্ত থেকে আজ পর্যন্ত আপনারা বলছেন দেশ ভুখা রয়েছেন। এই কমিউনিস্টের আইডিওলজি আজ বিশ্বে আজ অপ্রাসঙ্গিক এবং মাঝপথ আজ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনাকে বলছি আপনার মাধ্যমে কমিউনিস্টরা যেটা বিরোধিতা করবে মনে করবেন সেটাই সবচেয়ে বেকার, সেটা আমি ইতিহাস থেকে উদাহরণ নিয়ে বলছি। নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন টেগোরের পুত্র, স্বামী বিবেকানন্দকে বলেছিলেন ভণ্ড সাধু, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন বুর্জোয়া কবি। আজ সারা বিশ্বে এরা মানুষের হৃদয়ের মধ্যে স্থান করে রয়েছে। এরা যাদেরকে বিরোধিতা করবেন সেটাই জনমঙ্গল হবে। এরা কম্পিউটারে বিরোধিতা করেছিলেন, দেশের মঙ্গল হয়েছিল। এরা বলেন পুঁজিবাদ হটাও, দেশ বাঁচাও। পুঁজিবাদ আর সমাজবাদ। পুঁজিবাদ হলো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া, এটা উপলব্ধি করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার জন্য নেনুর কারখানা করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে ডাইনির জন্য সেটা করতে পারেনি এবং পশ্চিমবঙ্গের ক্ষতি করেছিলেন। এরাই চৌধুরী বসুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব এসেছিল, সুজন্য সুযোগ এসেছিল, এরা সেটা প্রত্যাখ্যান করেছিল। দেশের তারা ক্ষতি করেছে। এরপরে বিধানসভাতে বসে এরা বড় বড় তারা কথা বলে এবং আমি আপনার মাধ্যমে এদেরকে বলতে চাই আজ কমিউনিস্ট সারা বিশ্ব থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সিপিএম আজ দিশাহীন, নীতিহীন। আজকে দীপক বাবু, আমিও এক সময় বামপন্থী ছিলাম, আপনারা শরিক দলের আমি একজন সদস্য ছিলাম,
কিভাবে আপনারা তাদের টুটি চেপে ধরতেন, মানুষকে কথা বলতে দিতেন না, গণতান্ত্রিক অধিকার ছিল না। আজ ভারতীয় জনতা পার্টি, ভারতীয় কৃষ্টি সভ্যতা সংস্কৃতি সর্বাংশের মানুষ, ধনী দরিদ্র গরিব শিক্ষক কর্মচারী, তার জন্য এই বাজেটে যেমন বাজেটে মানুষের জন্য রাখা হয়েছে, কর্মচারীদের জন্য 3% দিয়ে রেখে 33% করা হয়েছে। বামপন্থী ছিলাম এবং আরএসপি দলে ছিলাম, গোপাল দাসকে মাথা তুলতে দেয়নি এরা। আমি তাদের বিরুদ্ধে শরিক দল থেকে বাজারে সভা করতে হয়েছিল, যত দুর্নীতি করেছিল এরা। এবং আজ তারা বলছেন যে এই সরকার দুর্নীতি করা হচ্ছে। এবং আপনারা এবার আপনাকে বলছি, শুনেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বাম কমিউনিস্টের কি। আমি এবার বুঝিয়ে দিই। বিশালগড়ে আরডি ব্লকে 170 কোটি টাকার দুর্নীতি, এই হলো বামফ্রন্ট। না বুঝলে বুঝে নিন। মনরেগায় 115 কোটি টাকার দুর্নীতি, এই হলো আপনাদের বামফ্রন্ট। এবং জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে 30 কোটি টাকার দুর্নীতি, এই হলো আপনাদের 18 কোটি টাকা, 5 কোটি বামফ্রন্ট। শ্রমিকের নাম করে প্রত্যেক নেতার ছেলে মেয়ের চাকরি নিয়েছে। আমরা ঠিক করেছি কমিউনিস্ট থেকে যারা যারা আইছে তারা কি অভিজ্ঞতা তাদের দিয়ে কম আছে। ঠিক আছে। আচ্ছা রঞ্জিত বাবু, বিশালগড়ে কত কোটি টাকা? বিশালগড়ে আরডি ব্লকে 170 কোটি টাকা। না এই জন্য হইচল শুনছে না, হইচল জন্য শুনছে না, ওকে। এরপরে আপনার এই বামফ্রন্টের 35 বছরে এমন বলো তাদের পরিবারের হয় স্ত্রীর চাকরি হয়েছে, না হলে ছেলের চাকরি, আর মানুষকে খেপিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার চাকরি দেয় না, কেন্দ্রীয় সরকার চাকরি দেয় না। যারা তারা চাকরি পায়নি তাদের পরিবারে অথবা একটা ভাতার কার্ড আছে, নাহলে জব কার্ড আছে। জব কার্ড দিয়ে কাজ করবে না, আবার ভাতার ভিতরে আপনার ভাতা কিভাবে পাবে, তারা একটা আইন করে নিল, পরিচালিকা না পরিচালিকা, তো বাড়ির পরে পরিচালিকা বানাই দিয়া এরপর ভাতা দিছে। এরা দীর্ঘ 35 বছরে মানুষের জন্য কিচ্ছু করতে পারেনি। তাদেরকে মানুষ সুযোগ দিয়েছিল, জনগণ মানুষের সুযোগের প্রতি এরা বিশ্বাসঘাতকতা করেছে বলে 2018 সালে মানুষ গণবর্জন করেছে। আরো 10 জন তো আছে, আস্তে আস্তে আরো ক্ষয় হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে উপদেশ নয়, বিরোধীদের একটা মুখ্য ভূমিকা থাকে, সেই মুখ্য ভূমিকা তারা পালন করতে হবে এবং গঠনমূলক আলোচনা করতে হবে কোনগুলো মিলে পরে মানুষের কাজ হয়। এই সরকার প্রত্যেকটি কাজ জনগণের জন্য নিয়েছিলেন এবং আগে ধান কিনা হতো না, আন্দোলনের পর আন্দোলন, দিতে হবে করতে হবে। এরপরে ইলেকশন আইলে শুধু পরে ইন্টারভিউ 2006, 2009, 2002 শুধু ইন্টারভিউ দিত, আর ইলেকশন শেষ, ইন্টারভিউ শেষ, চাকরি দেওয়া হয়নি। 2009 তাড়াহুড়া করে চাকরি দিয়ে আইনের কবলে পড়ে 10,323 সর্বনাশ করছে, শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করেছে এরা। আজ আমাদের সরকার যে চাকরি দিয়েছে, একটা চাকরি বলুক তো বাদ দেওয়ার মতো ক্ষমতা কাদের আছে? এই হলো মাননীয় মানিক স্যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আইপিএফ প্রতীক্ষা মাতার সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের কাছে যাচ্ছে। এই হলো সরকার। এবং যতই প্রবঞ্চনা বিভ্রান্ত করা হল, কংগ্রেস সিপিএম উভয় মিলে যারা এদেরকে গালাগালি করেছিলেন, উর্জুয়ার দল, ধনবাদিক দল, আজ একে গলা মিলিয়ে কথা বলে, দুধে আর জলে আর তেলে কখনো মিশে না, এরা কখনো মিশবে না। তারা যখন ওয়াকআউট করেন, কংগ্রেস তারা এখানে বসে থাকে, কারণ তাদের সঙ্গে তাদের খাপ খাটে না। তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে বিরোধী দলের যারা রয়েছেন, যদি মানুষের কিছু করতে চান,
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এর সঙ্গ নিন, তাহলে ভবিষ্যতে মানুষ আপনাদের প্রতি শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। আমি আশা করি আপনারা এই জনমুখী বাজেটের প্রতি পূর্ণ সমর্থন করবেন। যদি না করে মানুষ আপনাদেরকে ধিক্কার দেবে। আমি আশা করি আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, যেমন বিরোধী দলনেতা হয়েছে বাইরে একটা আলোচনা করেছেন, সেখানে এসে কিছু স্বীকার করে নিচ্ছেন, সেটা নিয়ে এই বাজেটকে সমর্থন করবেন। আপনি অনেকক্ষণ আমাকে সময় দিয়েছেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই বিরাম দিলাম। এই সভা বেলা 2 ঘটিকা পর্যন্ত বলতে হবে। একজন রঞ্জিত দেখছেন, আরেকজন রঞ্জিত আরম্ভ করবেন। রঞ্জিত বাবু নেক্সট কিন্তু আপনি, আফটার লাঞ্চ আপনি।